কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, আমি একটা অন্য জিনিস নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে ধরেন সিপি গ্যাং বলেন বা বাংলাদেশে হচ্ছে অনেক লোকজন হচ্ছে ৭১ নিয়ে বা ধরেন ৭১ থেকে ৭৫ নিয়ে লেখালেখি করতে চান। আমি দেখেছি সেই তুলনায় ৭৬ থেকে ৯০ পর্যন্ত জিনিসের কন্টেন্ট কম বা আলোচনার বিষয়বস্তু অনেক কম পাওয়া যায়। কিন্তু ৭১ থেকে ৭৫ আসলে কন্টেন্ট আছে। আপনি ভাসানীর কলাম পড়তে থাকলে দেখবেন যে মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, মানে কিন্তু আমি অনেক দেখছি কলম আছে। হ্যাঁ, ৭১ থেকে ৭৫ যারা লেখেন তারা অনেক কিছু হচ্ছে ইগনোর করার চেষ্টা করেন। না, যেমন ইগনোর তো ভাসানী। করার চেষ্টা করেন। আমি একটা জিনিস বলি এখানে, ঠিক আছে? মানে এখানে আমি মানে একটা জিনিস না বললেই না, যে সেটা হলো যে অনেকে তো উপন্যাসও লিখছেন এগুলা নিয়ে বা এরকম অনেক কিছু নিয়ে লিখছেন। সেটা হলো তাজউদ্দিন সাহেবকে নিয়ে তারা একটা মানে তাকে একটা হিরো বানানোর একটা প্রচেষ্টা। মানে অবশ্যই সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সে তার অবদান, তার বিভিন্ন কিছু আমরা জানি। কিন্তু অন্যতম কাণ্ডারি। ইনি কিন্তু একটা হুম, চুক্তি করেছিল কান্ডারি। ভারতের সাথে। হ্যাঁ, ইনি কিন্তু ভারতের সাথে একটা চুক্তি করেছিল। এখন হ্যাঁ, হইতে পারে এই চুক্তি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অস্বীকার করেছেন। ঠিক আছে? চুক্তিটা কি ছিল? এই চুক্তির মধ্যে ছিল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আহ, হচ্ছে পররাষ্ট্র নীতি, আমাদের হচ্ছে কিভাবে মানে আমাদের আর্মিক বাহিনী গঠন হবে না, আমাদের প্যারামিলিটারিদের চালানো হবে, এরকম ৭টা চুক্তি, গোপন চুক্তি করা হয়। এটা হলো আগস্ট মাসে। এটা অলি আহাদের বইতে কিন্তু আছে। এই আলাপটা অলি আহাদের বইতে আছে। এখন এই অলি আহাদের বইতে হচ্ছে এইটা কে দাবি করেছে? হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি এই গোপন চুক্তি মানে সে ছিল দিল্লিতে, দিল্লির মানে হাই কমিশনার প্রধান দিল্লিতে বাংলাদেশের হয়ে। তো সেই দাবিটা করতেছে এবং সে দাবিটা, এবং গোপন চুক্তি হয়েছিল এবং গোপন চুক্তির কথা ৭২ থেকে ৭৫-এর টাইমে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এই জিনিসটা আলাপটা তুলেছে। গোপন চুক্তির ব্যাপারটা হচ্ছে আমি একটু পড়ছিলাম, আমি আলাপটা তুলতে চাচ্ছিলাম না আসলে, যেহেতু আচ্ছা, তুললেনি বলি। সেটা হচ্ছে যে গোপন চুক্তির সবাই কিছু বলবেন আরিফ ভাই? আমি একটা ছোট মানে আমি অ্যানেকডোট দেই যে এই বলবেন? টাইপের চুক্তি কি ভারত করে কিনা, যদি আমরা না, একটু উদাহরণ আসি দেখি। তাইলে, আমি একটু মানে বলে নেই। আমি একটু বলে হ্যাঁ, নিই তাইলে, আপনি একটু ধরেন এটা। হুমায়ুন রশিদ চৌধুরী শুধু যে দিল্লির মিশন প্রধান ছিলেন তাই না। উনি ৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের আওয়ামী লীগের ইতিহাসের হয়তো একমাত্র মানে কি বলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্ট। আওয়ামী লীগের আগে বা পরে কখনোই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে কিনা এটা নিয়ে সবসময় সন্দেহ থাকবে। ইভেন তো আমি একসময় বিশ্বাস করতাম এবং এখনো করি যে ৮-এর নির্বাচন স্বচ্ছ, কিন্তু পরবর্তীতে তারা যা দেখাইছে এরপর আসলে ওটাকে স্বচ্ছ বলাটা কঠিন। কিন্তু ৯৬টাকে আমরা স্বচ্ছ বলতে পারি। সেই একমাত্র স্বচ্ছ সংসদের স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এখন সমস্যা হচ্ছে আপনি যে রেফারেন্সটা দিয়েছেন ওটা সাক্ষাৎকার। অনেকে বলতে পারে সাক্ষাৎকার তো রেফারেন্স না, লিখিত দেখাও, লিখিত দলিল দাও। আমি একটা আসতেছি একটা আমরা। একটা একটা কথা বলতে পারি জাস্ট। বল। সাক্ষাৎকার যদি দলিল না হয়ে থাকে, আমাদের মুক্তিযুদ্ধের যে দলিল, সেটা সেটা যদি কেউ পড়ে থাকে তাহলে দেখবে যে ওটা ওটা সাক্ষাৎকারের উপর বেস করেই তৈরি করা হয়েছে আর কি, হুম, হুম। একটা বড় অংশ। আমি এই তাহলে জন্য অন্য জায়গায় যাচ্ছিলাম। সাক্ষাৎকারকে আমরা দলিল যদি না ধরি তাহলে মুক্তিযুদ্ধের দলিলেরই তো ভ্যালু থাকছে না আমি এখানে। এই জন্য এইচআরসি কে মানে হুমায়ুন রশিদ চৌধুরীকে একমাত্র সোর্স না ধরে আমি আর একটু ডাইভার্সিফাই করার চেষ্টা করছিলাম যে আর কারা কি বলছে। যেমন হুম তাজউদ্দিন আহমেদ নিজেই বলছেন যে এরকম কোনো চুক্তি আমি করি নাই। হুম হুম ওটা উনি বলছেন, উনি আত্মপক্ষ সমর্থন করছেন। হুম আমরা ইতিহাসে বহুবার দেখছি লোকজন ক্রাইম করুক আর না করুক, আত্মপক্ষ সমর্পণের অধিকার আপনার আছে। হুম সমর্থনের শব্দগুলো গুলায় যায় মাথার মধ্যে। আরেকটা হচ্ছে যে ওই হক তোহার নাম শুনছেন কিনা আমি জানি না, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি যারা হচ্ছে হুম। মানে ও শব্দটা বললাম আমি, কিছু মনে করবেন না, ধ্বজা কমিউনিস্ট পার্টি যেটা বাংলাদেশের ধ্বজভঙ্গ কমিউনিস্ট পার্টি, ওটার থেকে বের হয়ে গেছিল তারা। তারা বলছিল যে আমরা এদের সাথে থাকবো না, মানে আমরা সোভিয়েতকে তেলাবো না, আমরা বিপ্লবী কাজকর্ম করবো, ভাঙচুর কিন্তু বোমাবাজি গোলাবাজি করবো। আমরা আমরা কিন্তু চীনকে সম্ভবত তেলাবো, সোভিয়েত, হ্যাঁ আমরা এক্স্যাক্টলি চীনকে এটাই তেলাবো। বলতে। চীনকে তেলাবো, কারণ চীন তো আবার ইন্ডিয়াতে অস্থিতিশীলতা করতে যাবে তখনও, এরকম তো একটা গেম আছে, সোভিয়েত তো ইন্ডিয়ার বন্ধু। তো এই মামারা হচ্ছে, এই মামাদের যে হুম হক সাহেব নিজে কিন্তু দাবি করছে এই চুক্তিটা হয়েছে এক। হুম আর কে কে দাবি করছে? ভাসানির যে হক কথা, সেখানে ইনায় বিনা প্রকারান্তরে নানাভাবে সেই জিনিস বলার চেষ্টা করছে যেরকম একটা চুক্তি ছিল। কিন্তু ভাসানি কেন ওই জায়গা থেকে ব্যাক চেক করে? কারণ ব্যাপারটা শেষ পর্যন্ত যেখানে পয়েন্ট আউট করে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান আসার পর ওই হুম চুক্তিটা আসলে বাতিল হয়ে গেছে। হুম শেখ মুজিব পাকিস্তান থেকে আমাদের স্বাধীনতা আনাতে আমাদের কতখানি ভূমিকা রাখছে সেটা নিয়ে শুধু জামাতের লোকজন না, অন্য অনেকেই প্রশ্ন তোলে, কারণ উনি পুরো টাইম জেলে ছিলেন। কিন্তু হুম আমি বিশ্বাস করি যে ৭২ সালে ভারতের হাত থেকে যে আমাদের স্বাধীনতা, সেটা আসলে হুম। উনি এনে দিচ্ছেন। এই দাবিটা আমি করবো, কন্ট্রোভার্সিয়াল দাবিটা কেন করব? কারণ মানে কে এনে দিয়েছেন? আমি একটু মিস শেখ করে মুজিব, গেছি। শেখ মুজিব। হ্যাঁ, বঙ্গবন্ধু, হ্যাঁ বুঝতে পারছি, শেখ কারণ মুজিবুর রহমান ওনাকে এটা। আমি বঙ্গবন্ধু বলি না, অনেক বছর হয়েছে। আচ্ছা। কেন বলি না সেটাও আসতেছি। কিন্তু ৮ জানুয়ারিতে উনি যখন লন্ডন হয়ে বাংলাদেশে আসেন,
হুম উনি আসলে একটা জিনিস এনশিওর করে আসছেন যে উনি আসলে বাংলাদেশকে স্বাধীন করবেন, বাংলাদেশ হুম ভারতের অঙ্গরাজ্য হবে না। হুম। এবং আমরা জানি যে তাজউদ্দিন আহমেদ যে ওনার গায়ে চাটেল দিছিল উনি আসার পর, মানে এটা এই কিন্তু এই বইটা এই রেফারেন্সটা আছে কিন্তু, মানে মহিউদ্দিন আহমেদের 1972 থেকে 75, মানে বেলা অবেলা এই রেফারেন্সটা আছে কিন্তু। এই বই এটা কিন্তু খুবই, এটা কিন্তু খুবই আর্লি ঘটে ব্যাপারটা, কিন্তু এরকম না যে 72 থেকে 75 সময় 74 সালে ঘটনা ঘটছে, ব্যাপারটা তা না। যেদিন সে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে উনি ল্যান্ড মন্ত্রী করে, থাকা হচ্ছে 72 সালেই। হ্যাঁ, তো এটা কিন্তু পরের দিনের এগুলো পরের কিন্তু দিনই মানুষ ঘটনা এটা। মানুষ বলতে চায় এরকম যে তাজউদ্দিন সাহেব ছিলেন একজন ভালো মানুষ, ভালো মানুষের অবতার, তাকে বঙ্গবন্ধু ভুল বুঝছে। এই যে হুম। ভুল বোঝানো হয় এবং ভুল বুঝি আমরা, আওয়ামী কি লীগের নিয়ে কিছু ভুল কমন বুঝছে? ভাষ্য আছে বুঝছেন, মানে মানে ওদের কিছু রেটরিক আছে, এই হুম রেটরিক গুলো ঘুরে ফিরে ইউজ করে, স্বজন হারানোর বেদনা, ওকে ভুল বোঝানো হয়েছে, তারপর হুম কোথায় অমুক, কোথায় তমুক, তাকে আমি দেখবার চাই, এই যে এই রেটরিক গুলো তারা বারবার ইউজ করবে এবং করে, সামনেও করবে, আপনি দেখবেন তারা এটা করবে। আমার পয়েন্ট এটা ছিল না, আমার পয়েন্টটা ছিল অন্য। সোহাগ ভাই একটা জিনিস বলতেছিলেন যে ইন্ডিয়া চুক্তি করে কিনা, ওইটাতে যাওয়ার আগে আমি যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে শীষমহল থেকে যেরকম আয়নাঘর হুম বা ভারতের সাথে বাংলাদেশের যে একটা অসম সম্পর্ক সবসময়, হুম ভারত তো একটা অনেক বড় দেশ, হুম আমি ভারতে গেছি বহুবার, ভারতে ঘুরতেই গেছি বেসিক্যালি, চিকিৎসার জন্য যাওয়া লাগে নাই এখনো, একদিন হতে যাওয়া লাগতেও পারে, যেহেতু ওদের চিকিৎসা ব্যবস্থা ভালো, ওরা যদি ঢুকতে হুম। যাওয়া লাগতেই পারে। ভারত তো আসলে একটা দেশ না, ভারত তো একটা আফ্রিকা, মানে এটা ভারত তো কন্টিনেন্ট। বিশাল, হুম হুম ভারতের সাইজটা তো ধরেন বিশাল, আমার হাত দিয়ে মাপতে হুম পারবো না। বাংলাদেশ তো ছোট, ছোট আর বড়র মধ্যে তো বন্ধুত্ব হওয়া আসলে সম্ভব না। হুম তো ভারতের সবসময় বাংলাদেশ নিয়ে অনেক ভেস্টেড ইন্টারেস্ট, এই কথাগুলো কেউ বলে না। আমি বলতেছি ধরেন এক ধরনের সামাজিকভাবে অচ্যুত হওয়ার ঝুঁকি নিয়েই বলতেছি যে বাংলাদেশের যে বড় বড় বাম দলগুলো আমরা চিনি, এই দলগুলোরও অনেকে ভারতের ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করে। বিএনপি যে দলটা, যাকে মানুষজন মনে করে এন্টি ভারত রাজনীতি করে, মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় অসময় বইতে উনি বলছেন যে বিএনপি রাজনীতি হচ্ছে শেষ পর্যন্ত যে আওয়ামী লীগ বিরোধিতা, ভারত বিরোধী রাজনীতি কিনা, এটা নিয়ে উনি অনেক লম্বাটা আলাপ করতেন। আমি আসলে ওই থিসিসের সাথে একমত না, আমি বিএনপিকে কোনো এন্টি ভারত দল হিসেবে দেখি না। বিএনপি বাংলাদেশের সভরেন্টি বিশ্বাস করে, আইরনিক্যালি বিএনপি একটা ন্যাশনালিস্ট দল, বিএনপি হুম আইরনিক্যালি আসলে একটা ন্যাশনালিস্ট দল, সে বাংলাদেশের ওই যে বর্ডারটা, হুম বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে সীমানা দিচ্ছে 2 নম্বর অনুচ্ছেদে, ওই ওই সীমানায় বিশ্বাস করে। ফলে সে ভারতকে সামরিক সাহায্য দেয় মাওবাদী নিধন করতে, হুম। সে সেই ভারতকে আবার একটু করকে দেওয়ার জন্য 10 ট্রাক অস্ত্র পাঠায় আসামে। ইটস ফাকিং হিলারিয়াস, মুখ খারাপ করে দুঃখিত, কিন্তু ইটস ফাকিং হিলারিয়াস, কারণ 10 ট্রাক অস্ত্র দিয়ে আপনি আসাম স্বাধীন করতে পারবেন না, ওই না, এই জায়গাটা ধরনের বাংলাদেশ। ওদের ওদের না এই ধরনের কিছু ভুল পলিসি আছে, তাইওয়ানকে আবার স্বীকৃতি দেয়, মানে এগুলো ভুল পলিসি না, এগুলো করকে দেওয়ার পলিসি, যে দেখো 10 ট্রাক পাঠাইছি, 10,000 ট্রাক পাঠিয়ে দিতে পারি আমি চাইলে। বিএনপির হচ্ছে এক ধরনের, বিএনপি একটা অনেক পুরানো দল তো, এবং ওদের মধ্যে বিশেষ করে জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে ওরা একটা খুবই, আমি আপনাকে বলছিলাম একবার, একটা লেগেসি ভিত্তিক দল ওরা, হুম হুম ধরুন অনেক স্লো, যেমন ধরুন ওরা লিবারাল হইতে চায়। আপনি যদি ফাহাম আব্দুল সালামকে দেখেন, তাদের সাম্প্রতিক বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে দেখেন, তারা লিবারাল হইতে চায়, কিন্তু এটাও না, তাদের অনেক স্লো, ওরা হইতে পারে না, কারণ ওদের ওই 100 বছরের ওদের আচরণ দেখলে মনে হয় ওদের বয়স 2000 বছর। হুম আওয়ামী হুম। লীগ অনেক ফাস্ট, আওয়ামী লীগ যখন এক্সট্রা লোকজন নিয়োগ করতে হবে, জাফর ইকবালদেরকে নিয়োগ করতে হবে, তারা হচ্ছে যে হ্যাঁ তোমার মন্ত্রী হইতে হবে না, তোমাকে আমি টাকা খাওয়াচ্ছি, দ্রুত 4-5টা কমিটি করে দাও। আওয়ামী লীগ অনেক ডাইনামিক ছিল এইসব জায়গার থেকে, হ্যাঁ, যে তারপর আবার দ্রুত কৌমি জননী হয়ে যায়। হ্যাঁ খুব দ্রুত আবার না, হচ্ছে, হ্যাঁ, পরের দিন আবার হচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন বাকশাল করে ফেলে, আজকে আমি এটাই সোশ্যালিজম বলতেছিলাম। কালকে হ্যাঁ, ইসলামিজম, খুবই হ্যাঁ, ফাস্ট। কিন্তু বিএনপি কিন্তু জামাতের সাথে টানা একটা টার্ম থাকার পরেও খালেদা জিয়া কিন্তু ওই কি জানি ওই জিনিসটার নাম, আলিয়া জননী হইতে পারেন নাই। আর মানে শেখ হাসিনার উনি কিন্তু কিন্তু আলিয়া আগেকার মাদ্রাসা জননী হইতে আগেকার পারলেন না। ছবিগুলো প্রত্যেকটা নির্বাচনের আগের 3 মাস বা 6 মাস বা 1 বছর আগে তার হিজাব টাইপের মাথায় ফেট্টি বাঁধা, ঠিক আছে, শেখ নির্বাচনটা হাসিনা, শেষ, ফেট্টিটা হ্যাঁ, শেষ। আর শেখ হ্যাঁ হাসিনা তো সবই মিথ্যাচার। 87 সালে নাকি সে বলছে আর্মিকে যে আপনারা যদি শেখ ইয়ার সাথে এর সাথে সাথে কোঅপারেট করতে থাকেন, আপনাদের পরিবারের উপর শনি নেমে আসবে, এসব নাকি সে বলছে, সে নিজের বইতে দাবি করছে। অথচ একই সময়ে পত্রিকা খুললে আপনি দেখবেন এরশাদ বলতেছে যে ও তো আমার বোন, সে বলতেছে ও তো আমার ভাই, নিজের পুরো লাইফটাকে মিথ্যাচার দিয়ে ভরাইছে এই মানুষটা, হুইচ ইজ মুখ দিয়ে থুতু বের হয়ে যায় কথা বলতে গেলে ওনাকে নিয়ে। ওই আলাপে আমি যাইতেই যাচ্ছি না। আমার পয়েন্টটা ছিল যে ভারত বাংলাদেশের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, এবং এটা শুধুমাত্র ধর্ম দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, যে বাংলাদেশ একটি মুসলিম দেশ বলে ভারত এটাকে গিলতে চায় না, এগুলো হচ্ছে খুবই শিশুদোষ কথাবার্তা। বাংলাদেশকে ভারত গিলতে চায় না কারণ বাংলাদেশের ইউএন একটা মেম্বারশিপ আছে, একেবারে সহজ হিসাব। আমাদের
এখন 20 কোটি মানুষ হয়ে গেছে 7 কোটির থেকে বাড়তে বাড়তে। 20 কোটি মানুষের একটা ইউএনএ মেম্বারশিপ ওলা দেশকে না এভাবে গিলে ফেলা যায় না। আমি জানি সোহাগ ভাই অনেক কিছু বলতে চাই যেগুলো আমি ঠিক মতন জানি না, এই জন্য আমি ওনাকে ফ্লোরটা দিয়ে দিব। সিকিম, ত্রিপুরা এরকম কিছু শব্দ উনি বলতেছিলেন আমাকে। না ওই যে এই চুক্তিগুলো করে কিনা, হ্যাঁ মানে এই ফ্লোরটা এই ভারত দেশটা বাংলাদেশের ব্যাপারে এতটাই ইন্টারেস্টেড। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা অন রেকর্ড থাকা উচিত, কিন্তু একটু স্কেয়ারি বলাটা, যে বাংলাদেশের 2008 সালে আপনারা মনে করতে পারেন একটা মহাজোট হয়েছিল, পেল্লায় সাইজের, এত বড় সাইজের মহাজোট আমরা জীবনে দেখি নাই। সেখানে ওয়ার্কার্স পার্টি ছিল, চীনের প্রতিনিধিরা, সেখানে এরশাদ সাহেবের লোকজন ছিল। এরশাদ শেষ মুহূর্তে জয়েন করে, এবং আমি নিজে প্রত্যক্ষ দৃষ্টিতে বর্ণনা শুনছি যে তখন নাকি উল্লাসে ফেটে বসছিল ওই সমাবেশ, বিশাল সমাবেশ পল্টনে, এরশাদ পল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে। এরশাদ আসার পর নাকি পুরোটা ফেটে পড়ছে, ফাইনালি উনিও আসছেন। এটা এখন আসলে এটা মহাজোট হইল, সবাই জয়েন করছে, ইনুর মতন লোকজন জয়েন করছে। আপনারা খুব অবাক হয়ে দেখবেন যে বাংলাদেশের কিছু বড় বড় বামপন্থী দল যারা বিএনপি আমলে প্রচন্ড ত্যাগের শিকার হয়েছেন, এমন একটা সময়ের কথা আমি বলতেছি যখন তাদেরকে বি টিম হিসেবে বলা হতো, যেটার রেমনেন্ট পরবর্তীতে রয়ে যায়। মানে আমি নামটা বলেই দিই, সেটা হলো সিপিবি, তাই তো? সিপিবি, বাসদ, এরা কেউ কিন্তু জয়েন করে নাই 8 সালে। কেন করে নাই? এর একটা বড় কারণ হচ্ছে, ধরেন এই দলগুলা যেহেতু বাংলাদেশে এদের ভোটার বেজ অনেক কম, প্রবল ত্যাগ তিতিক্ষার পরেও এবং ট্রেড ইউনিয়ন মেনটেন করার পরেও বাংলাদেশের কালচারটাই তো এমন যে শ্রমিকের তুলনায় ছাত্রের জীবনের দাম বেশি। এটা আমাদের রিক্সাওয়ালা ভাইরা আমাদেরকে বলে বারবার। তো এরাও শ্রমিক রাজনীতি করার কারণেই হয়তো এরা কখনোই ভোটার বেসটা পায় নাই, ফলে এরা বিভিন্ন সময় ডিপ্লোমেসি মেনটেন করে। এবং এইটা তো আসলে এভিডেন্ট যে ভারতের বিভিন্ন পারপাস এই ছোট ছোট দলগুলা বিভিন্নভাবে সার্ভ করে। যেমন ধরেন সিপিবি একটা স্ট্রং মানে লিয়াজো মেনটেন করছে একটা লম্বা সময় ভারতের সাথে, আনটিল 2014, যখন ভারতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ইলেকশনে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বৈধতা দেয় নাই। বা বাসদ এখন একটা লম্বা সময় মেনটেন করছে। বাসদের ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। 11 সালে কলকাতায় ফাইনালি বাম ফ্রন্টে সরকার ভেঙে পড়ে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে এবং বাসদে ভাঙন শুরু হয়। বাসদ কিভাবে পশ্চিমবঙ্গে লবি মেনটেন করে এটা তো মানে খুবই অদ্ভুত। এবং ধরেন জাসদ যে দলটা, আমি আসতেছি আপনার কাছে, জাসদ যে দলটা তারা যেভাবে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সে লবি মেনটেন করে এটা তারও অদ্ভুত। আপনি দেখবেন যখন এই আন্দোলনটা, আমি জানি অনেকের কাছে মনে হতে পারে যে এই দলগুলো তো ফেল না, আমার পয়েন্টে এইটাই, এই দলগুলো তো ফেল না, জাসদ তো একটা ফালতু দল। ওয়ার্কার্স পার্টি না হয় রাজশাহীতে লোকজন আছে এবং চীনের লবি আছে, আমরা জানি। দিলীপ বড়ুয়ার লবিটা বাদ দিলে রাশেদ খান মেননি হচ্ছে চীনের সবচেয়ে বড় লবি বাংলাদেশে। কিন্তু জাসদকে, ইনুর মতন একটা লোককে তথ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পজিশন আপনি কেন দিবেন? কারণ হচ্ছে এই ইনুই এই আন্দোলন চলাকালে বলতেছিল যে এই আওয়ামী লীগ কিছু করতে পারতেছে না, 14 দলীয় জোটের বৈঠকে এসে বলছে আমাকে দেন দায়িত্ব, আমি দেখতেছি। এবং তখন তাকে মন্ত্রিত্ব অফার করা হয়েছে, এটা আমরা প্রথম আলোতে নিউজ দেখছি। জাসদ ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সাথে এতটাই জড়িত যে বাংলাদেশে এটা ক্র্যাকডাউন করতে হলে জাসদকে লাগে। এখন এটার জন্য জাসদের লোকজন আমার উপর খেপবে কিনা এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না, কারণ জাসদের কোনো লোকজন নাই, তবু তার তথ্যমন্ত্রী হয়। ইটস স্ট্রেঞ্জ, ইটস সুপার স্ট্রেঞ্জ। এবং আপনি যেই দলগুলা হচ্ছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স লবি মেনটেন করে না, পলিটিক্যাল লবি মেনটেন করে, তাদের আচার আচরণে বুঝবেন যে তারা পলিটিক্যাল লবি মেনটেন করছে, ফলে তাদের একটা অটোনমি আছে। যারা ইন্টেলিজেন্স লবি মেনটেন করে, যেমন আসম আব্দুর রব বা হাসানুল হক ইনু, তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্সি নাই। এবং এই মানুষগুলোই কিন্তু মানে শেখ মুজিব মারা যাওয়ার পর নাচছিল ট্রাকের উপরে। এই মানুষগুলাই কিন্তু কেন নাচছিল, কারণ তখন শেখ মুজিবকে মেরে ফেলা ভারতের জন্য হেল্পফুল। এরা দিন শেষে সেই জাসদের সময় থেকেই ভারতের পারপাস ছাড়া কারো পারপাস সার্ভ করে নাই। এবং ভারতের যে এই গেমগুলো, আমি আসতেছি আরেকটা জিনিস বলে নিই ছোট্ট, সেটা যে ভারতের এই গেমগুলোতে মানুষ এতটাই অতিষ্ঠ ছিল যে আপনি যে ফজলুর রহমান সাহেবের কথা বললেন তখন মনে আসলো, এই ফজলুর রহমান সাহেবই কিন্তু বাংলাদেশে প্রথমবার শেখ মুজিবুর রহমানকে কিঞ্চিত অন্যায্যভাবেই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করছিল। কি? এবং এটা আমরা বঙ্গবন্ধু, এই জিনিসটা আমি অনেকবার শুনেছি আর কি বিভিন্ন এন্টি আওয়ামী লীগ ফোর্সের কাছ থেকে, কিন্তু এটা কি ওনার কয়েন করা? ওনার কয়েন করা কেন বলতেছি, কারণ প্রথম রেফারেন্সটা ওনার। কিভাবে? আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি, অন্যায্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ওনার একটা কলাম আছে বিডি নিউজে, সম্ভবত বেশি আগে না, মানে আওয়ামী লীগ থাকাকালীনই, প্রেসিডেন্ট হওয়ার পর উনি লিখছেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর প্রথম আন্দোলনে নেমেছিলাম, কোট করতেছি বলে বঙ্গবন্ধু বলতেছি, আমি মানে ছাত্রলীগ থেকে আমি, কারণ এর ছাত্র ইউনিয়ন নামছে বলে আমরা জানি। তো সে যে নামছে, নামার পর নাকি ফজলুর রহমান তাকে ধরে নিয়ে গেছে, তারপর নাকি ফজলুর রহমান তাকে পিটাইছে এবং পিটাই নাকি বলছে যে তোর বঙ্গবন্ধু কই। তো ইটস মানে
ইটস ভেরি বিজার। ইম্পর্টেন্ট যে যেই লোকটা এটা কয়েন করছে তার উপর ধরেন মাল্টিপল ক্ষোভ থাকতে পারে আর কি। ধরেন ইন্ডিয়াও খেপা যে তুমি মিয়া আমার বর্ডারে এসে গ্যাঞ্জাম করো কেন, বিএসএফ মারো কোন সাহসে। আবার ধরেন পাশাপাশি শেখ মুজিবের কন্যারও মনে পড়ে গেল যে আরে আমার বাবাকে তো বল্টু বলছে, মানে বল্টু বলাটা তো ধরেন একটু অপমানজনক বাংলা ভাষায়। আর শেখ হাসিনা তো এই ব্যাপারটাতে খুবই সিরিয়াস, মানে ওই যে মামুনুল হককে জেলে নিয়ে গেছিল হচ্ছে, কেন মনে আছে? মানে না ও কিন্তু কমই জননী হইতে ওর কোনো আপত্তি নাই, ওর কিন্তু খুব ভালো লাগে এইসব জিনিস হইতে, মানে ওর কিন্তু নিজের ইসলামিস্ট যদি কোনো ফোর্সের কোনো হিরো হয় তাহলে ওর কোনো কিন্তু ওর জন্য ভালোই, ও ভালোই লাগে ওর। কিন্তু মামুনুল হককে জেলে নিয়েছিল, মামুনুল হক বলছিল যে এই বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না এবং এই যে শেখ মুজিবের যত মূর্তি আছে সেগুলো হচ্ছে মানে পানিতে ছুঁড়ে ফেলা হবে, ঠিক আছে, এরকম একটা স্টেটমেন্ট। পানিতে তো আমরা ছুড়বো ইউনুসকে, পানিতে আমরা কেন মূর্তি ছুড়বো? না মানে হ্যাঁ, মানে শেখ হাসিনা পানিতে চুবাইতে পারবে সবাইকে, কিন্তু শেখ হাসিনা রিলেটেড কোনো কিছুকে আসলে পানিতে চুবানো যাবে না। ও তো পার্সোনালি নেয় এই জিনিসগুলো, শেখ হাসিনা এইসব ব্যাপারগুলো খুব পার্সোনালি নেয়। তো এটা হইতে পারে সে বঙ্গবন্ধু বলছে বলেই তার পরিণতি চাকরি চলে যাওয়া, এবং তো ইন্ডিয়ার তো খুব ভারত আছে। হচ্ছে অনেক ইন্টারেস্টেড বাংলাদেশের ব্যাপারে। আমি বাকি অঙ্গরাজ্যগুলো মানে ভারতের যে রাজ্যগুলা যারা ভেতরে তাদের ব্যাপারে আমি ডিটেল জানি না। আবিদ ভাই মনে হয় বলতে পারেন যে সিকিমের সাথে কি হয়েছিল। আচ্ছা আবিদ ভাই, আপনি যদি একটু বলতেন, ধরেন অনেকগুলা তো অঙ্গরাজ্য আছে যাদের সাথে আমি শুনছি যে ভারত হচ্ছে ওই যে ৭১-এর গোপন চুক্তি স্টাইলে অনেকগুলো চুক্তি টুক্তি করছে, যেমন আসাম, ত্রিপুরা, সিকিম। আর আপনি তো নিজে কুমিল্লার মানে ত্রিপুরার মানুষ অলমোস্ট। হ্যাঁ ত্রিপুরায় তো ওরা তো হ্যাঁ, ত্রিপুরায় আমাদের আমাদের ত্রিপুরা ভাঙছে হচ্ছে ইয়ার আমলে আর কি, মানে সিরাজউদ্দৌলা আসার মানে আগে। আপনাদের একটা লোক ছিল না ত্রিপুরাতে, মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি কি আবিদ সরকারের আত্মীয় কোনোভাবে? ওইটা অ্যানসেস্ট্রি চেক করলে হয়তো দেখা যেতে পারে আত্মীয় কিনা, হইতেও পারে। আমি অস্বীকার করতেছি না, আবার স্বীকারও করতেছি না। অন দ্য তো রেকর্ড থাকলো, আপনি অস্বীকার করেন হ্যাঁ, না, হ্যাঁ বলেন। তো ভারত কি এরকম চুক্তি করে কিনা? এই যে তাজউদ্দিন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধের ওয়ান অফ দা আর কি কান্ডারি, Great আমরা leader। মোটামুটি সবাই এটা স্বীকার হুম, করি। তো উনি কি এরকম কোনো চুক্তি করছে কিনা? তো ওই লয়ের আমার বন্ধুরা আমাকে আর কি বুঝায় যে এই মানবতা এখন হচ্ছে একটু লয়ে পড়ে। তো যে সব লতে নাকি প্রেসিডেন্টের উপরে বেস করে সব হয়, যে আগে এই টাইপের কোনো রায় হয়েছে কিনা, তাইলে ওর জন্য আরেকটা এরকম রায় বের করা সহজ। হুম, হুম, তো আমরা দেখতে পারি নেহেরু সাহেব, ওই যে ইন্ডিয়ার এই বিশাল সবাই ইন্ডিয়ার যে ফাউন্ডার। হ্যাঁ সবাই চিনে গেছে, সমস্যা নেই, তুমি হ্যাঁ বলো হ্যাঁ যে হ্যাঁ, নেহেরু তো নাই। নেহেরু সাহেব আমাদের যে একটা দেশ আছে ভুটান, হুম, ছোট দেশ, আমাদের না, ওটা আমাদের না, বাট একটা দেশ আছে। আমাদের সার্কের আর কি, আমাদের সার্কের একটা বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের চেয়ে বেশি দূরে না তো, মানে কত 50 কিলো মনে হয় আমাদের বর্ডার থেকে। তো ভুটানের সাথে 1949 সালে মানে ইন্ডিয়া যে কেমন কেমন টাইপের দেশ, আর ও কিভাবে হচ্ছে তার বন্ধুদের ট্রিট করে বা নেবারদের ট্রিট করে, এই তারা একটা ফ্রেন্ডশিপ ট্রিটি করে। হ্যাঁ, এখন ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ মানে কি? এই ফ্রেন্ডশিপ ট্রিটিতে লেখা আছে যে ভুটানের কোনো ফরেন পলিসি ভারত হচ্ছে এক প্রকার ভেটো দিতে পারবে, ভারতের পরামর্শ নিয়ে তার ফরেন পলিসি করা লাগবে, যেটা অনেকটা এই যে তোমরা যেটা বলতেছো আর কি, যে এই তাজউদ্দিন সাহেব যেটা করছেন এটা বলে করেছিল, আর এটা কি। হ্যাঁ করেছিল। হুম, হ্যাঁ, তো ওইটা গেল আর কি। তো এইভাবেই ভারত বন্ধুদের ট্রিট করে। আর এই যে আমি দুইটা রাজ্য নিয়ে কথা বলবো, যে দুইটা রাজ্যে আমি আমি গেছি, মোটামুটি জানি। এই ত্রিপুরা, যে এটা আমার প্রতিবেশী, আমাদের এই দাদাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পাশেই ত্রিপুরা, হাইটায় আগরতলা যাওয়া যায়, একদম প্লেন। তো ত্রিপুরা তো ওই ত্রিপুরা কিন্তু ব্রিটিশরা ইয়ার সাথে দিয়ে যায় না, মানে ইন্ডিয়ার আন্ডারে ছিল না। ত্রিপুরার একটা এই বিশাল বড় লেগাসি আছে, এই যে হ্যাঁ বলো। আমি জাস্ট ছোট্ট একটা অ্যানেকডট দিতে চাই দর্শকদের সুবিধার কারণে। ইন্ডিয়া মানে ব্রিটিশ রাজ কিন্তু অপশন দিয়েছিল এই প্রিন্সলি স্টেট গুলার সাথে যে তোমরা কি করবা, তোমরা ইন্ডিয়ার সাথে যাবা কি যাবা না, বা পাকিস্তানের সাথে যাবা কি যাবা না, এই ধরনের বিভিন্ন অপশন ওদেরকে দেওয়া হয়েছিল। তো এইখানে এই যে সব প্রিন্সলি স্টেটকে ইন্ডিয়ার আশেপাশে দেওয়া হয়েছিল বা ইন্ডিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, ইন্ডিয়া কিন্তু এক এক করে, যেমন হায়দ্রাবাদ, সিকিম, তারপরে এই ত্রিপুরা বা এইসব প্রিন্সলি স্টেট আহ, তারা দখল করে নেওয়ার চেষ্টা করে, এবং কাশ্মীরেও আমরা এই জিনিসটাই দেখি। সোহাগ বলতে পারো, আমি হ্যাঁ just এই anecdote টার জন্য।
হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে। ত্রিপুরা কিন্তু জয়েন করে নাই। পরে 47-এ ইন্ডিয়া পাকিস্তান দুইটা দেশ হয়েছে, ত্রিপুরা তখনও হচ্ছে জয়েন করে একটা, হ্যাঁ, বাঙালি মেজরিটি দেশ, বা দেশটা মানে তখন তো দেশের হুম, মতোই ছিল। দেশের মতোই ছিল। হ্যাঁ, দেশের মতোই ছিল। তো ওদের হচ্ছে এই যে মাণিক্য ডাইনেস্টি আছে আর কি, এরা 900 বছরের পুরানো, ওই ব্রিটিশদের আমল থেকে মোটামুটি এক ধরনের অটোনমি মেনটেন করতো, মানে স্বাধীন দেশের মতোই ছিল। ইভেন আর কি যে আমরা যদি ইয়াটাও দেখি 1859 বা ওই 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 সময়কার যদি ব্রিটিশ ম্যাপগুলোতে দেখি, তো ওইখানেও ইন্ডিপেন্ডেন্ট এই ত্রিপুরা নামেও আর কি যে তাদের আলাদা করে ইয়া করা হয়েছিল আর কি। তো ওরও জয়েন করে নাই, 47 সাল গেল, 48 সাল গেল। তো হঠাৎ না, আচ্ছা 47-এ হঠাৎ করে হচ্ছে যে এই দেশ স্বাধীন হওয়ার পর সে জয়েন করে নাই, তাদের রাজা মারা যায়, ত্রিপুরার রাজা মারা যায়, বীর বিক্রম কিশোর দেব বর্মা। তো আমার এখন তো আমি সন্দেহ করবই যে এই রাজার মৃত্যুর পিছনে ইন্ডিয়ার ইন্টেলিজেন্সের হয়তো হাত আছে। মানে এটা কি কোনো মানে প্রামাণিক কোন দলিল টলিল কি পাইছেন না, কোনো দলিল নাই, মানে কিন্তু ঘটনা প্রবাহে ওরকম হয়। কারণ রাজা মরার পরেও মানে তার যে উত্তরাধিকার, বালক পুত্র আমাদের আকবরের মতো, মানে দিল্লির শাসক আকবরের মতো ছোট বয়সে রাজা, ওই রাজার বয়স ছিল 13 বছর। হুম হুম তো এটা একটা সুযোগ। হুম হুম এখন তার মা তখন হচ্ছে ইয়া নেয় আর কি, ক্ষমতার ইয়া নেয়, এই বলা যায় হচ্ছে ভার নেয়। তো মা আবার মধ্যপ্রদেশের প্রিন্সলি রাজকন্যা। হুম এখন ভোপাল। হ্যাঁ, হ্যাঁ, ওই পান্না ডাইনাস্টি নামে একটা বিষয় ছিল, পান্না রাজ্য, আচ্ছা, ছোট। ওটা হ্যাঁ ছোট, মধ্যপ্রদেশের। তো তার আর কি প্রিন্সেস ছিল, তো সে এই দেববর্মার স্ত্রী। মধ্যপ্রদেশে মনে হয় এরকম ছোট ছোট অনেক কিছু ছিল না, ভোপালটাও তো খুব বেশি বড় ছিল না, তাই না? মধ্যপ্রদেশের পুরো ব্যাপারটাই তো এটা, মধ্যপ্রদেশ ছোট এবং ছোট ছোট ইস্টার্ন অনেক মহারাষ্ট্র, ছিল। এরা হচ্ছে ছোট ছোট অনেকগুলা বেসিক্যালি মানে রাজ্য, স্বাধীন রাজ্য অলমোস্ট। হ্যাঁ, ওই অনেকটা হচ্ছে এই জার্মান কনফেডারেসির মতো। জার্মান তো দেশ হওয়ার আগে ছোট ছোট আসতে ছোট ছোট চাচ্ছিলাম বল। ট্রাইবের হ্যাঁ, ইয়ে এই ছিল, টাইপের হ্যাঁ। ইয়া ছিল আর কি। হ্যাঁ, তো তখন হচ্ছে 47 সাল গেল। তো এদের হচ্ছে একটা মানে এই পলিট ব্যুরো টাইপ একটা মানে ইয়া ছিল, যে রিজেন্সি ছিল, মানে সুরা কাউন্সিল টাইপ। হ্যাঁ, হ্যাঁ, সুরা কাউন্সিল টাইপ, যেটা আর কি যে ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমরা ইন্ডিয়ার সাথে যোগ দিব না। ওইটার প্রধান যদিও হচ্ছে এই যে দেববর্মা স্ত্রী, কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা যোগ দিব না। তখন ইন্ডিয়া প্রেসার দেয় যে এই সুরা কাউন্সিল বাতিল করো, তুমি পুরা ক্ষমতা নাও এই তাদের এই যে মধ্যপ্রদেশের রানীকে, মানে যে হচ্ছে তখনকার হচ্ছে ত্রিপুরার রানী। হুম হুম এবং সে তাই করে। 48-এ হচ্ছে ওইটা ভাঙা দেয়। ওইটা ভাঙা দেওয়ার পর আরো প্রেসার দেয় হুম যে তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে যোগ দাও। হুম তো এখন সে প্রেসার দিছে নাকি সে ত্রিপুরাকে আসলে মানে বেঁচে দিছে বলা যায়। এই 900 বছরের একটা মানে রাজতন্ত্র, এবং বেশ পপুলার ইয়াই ছিল ওই সময়, ওইটা হচ্ছে নাই হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট মানে ছোট এখানে আবার নোক্তা দিতে চাই, মানে রাজতন্ত্র বিলোপের সাথে আমার কোনো দুঃখ নাই, তুমি যেরকম দুঃখ পাচ্ছ। হ্যাঁ, আমারও দুঃখ নেই। মানে রাজতন্ত্র বিলোপ হোক, কিন্তু ইন্ডিয়ার যে এই যে সর্বগ্রাসী মনোভাব, সে কিন্তু আমরা যদি হায়দ্রাবাদের নিজামের ক্ষেত্রে দেখি, সে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সেম। এই যে মানে 4 দিনের একটা যুদ্ধ হয়, মানে সে কিন্তু সোলজার পাঠায় সেটা দখল করে। সে একই কাজ গোয়াতে করে, সে একই কাজ এরকম বিভিন্ন জায়গায় তাদের সোলজার পাঠায়। এবং আমরা যদি খুব মানে কাছের সময়ে দেখি আর কি, কাছের সময় বলতে এই নেপালের রাজ পরিবারকে কিন্তু হত্যা করে একই স্টাইলে, যেরকম এই যে রাজা মানে ধারণা করা হচ্ছে ত্রিপুরা রাজাকেও তারা মেরে ফেলেছিল, যে সেম কাহিনীটা ওরা কিন্তু যে করে না তা না, ওরা কিন্তু বিভিন্ন সময় যখন পারে না, তখন হচ্ছে তারা হচ্ছে পারে না বা তাদের পলিসি ইম্পোজ করতে পারে না, তখন দেখা যায় যে সে হলো ওখানকার রাজ পরিবার হোক বা কোনো আমাদের দেশের ডিক্টেটর টাইপের কেউ হোক, মিলিটারি ডিক্টেটর হোক, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। আচ্ছা, মানুষ। আচ্ছা, আমি হচ্ছে সরাসরি বলি, আমি হচ্ছে ফার্স্টে একটু কোনটা বোধ করতেছিলাম। হুম ব্যাপারটা হচ্ছে যে ওই ছোট দলগুলোর কথা, হুম যে বাংলাদেশে আমি দুইটা দলকে নিয়ে অনেক বেশি অবসেশনে থাকতাম সবসময়। একটা হচ্ছে জাসদ, একটা হচ্ছে জামাত। আমি ওটা রিটারেট করতে চাচ্ছি যে জাসদ একটা দল, ছোট্ট একটা দল, তারা তো ক্ষমতা কোত্থেকে আসছে? হুম
বা জামাত ওয়ান অফ দ্য ইসলামিস্ট দল হওয়ার পরেও এত পাওয়ারফুল কেন ছিল? জামাত নিয়ে হয়তো আমরা পরে এপিসোড করতে পারবো, ইসলামিস্ট রাজনীতি নিয়ে আজকের কথা না বললেও হয়। কিন্তু ওই যে বাম দলের যে ব্যাপারটা, যে মানে এখানে যারা আছেন তারা কেউ হয়তো কোনো বাম দলের সদস্য হতে পারেন, তারা দ্বিমত করতে পারেন এটা নিয়ে, কিন্তু আমি আমারটা বলবো সেটা হচ্ছে যে এই ধরেন খুবই মজার কিছু জিনিসপত্র আছে, খুবই মজার কিছু ক্লু আছে, যে ধরেন সিপিবি এবং বাসদ সবসময় একসাথে রাজনীতি করে, এবং বাসদের টাকার পরিমাণ সিপিবির চেয়ে বেশি। কেন? সবসময় বেশি। কেন বেশি? কারণ আপনি যদি পশ্চিমবঙ্গে লবি মেনটেন করেন ঢাকায় বসে, তাহলে পার্শ্ববর্তী রাজ্যের সাথে ব্যবসা করলে আপনার টাকা পয়সা বাড়া স্বাভাবিক। আপনি যদি শুধুমাত্র পলিটিক্যাল লবি মেনটেন করেন দিল্লির মতন একটা জায়গার সাথে, মানে যোগাযোগ বজায় রাখেন, অন্য কিছু বলতেছি না আমি এখানে, কোনো কনস্পিরেসি দিচ্ছি না, তাহলে আপনার পক্ষে আসলে টাকা উপার্জন করাটা কঠিন। আপনি যদি কিশোরগঞ্জে বসে লবি করেন হচ্ছে রংপুরের সাথে, ইটস অ্যাকচুয়ালি ভেরি হার্ড টু মেক এনি মানি। কিন্তু আপনি কিশোরগঞ্জে বসে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ব্যবসা করতে পারেন, ভৈরব ইজ ইয়োর্স ম্যান। সো এইটা হচ্ছে একটা। বাসুদের লোকজনের বাস পরিবহনের মালিকও হয়েছে তারা, এরকম গল্প আমরা শুনছি। শেয়ার বাজারে তাদের অনেক টাকা পয়সা হয়েছিল মাঝখানে, লোকজন এগুলো জানে না, জানানো উচিত আমার ধারণা। আর এটা তাহলে এত কিছুর পরে বাসদ সিপিবি না, জোটের নাম কেন? জোটের নাম কেন সিপিবি বাসদ? কেন আপনি আমি এখনো মানে যে কোনো লোকজনকে জিজ্ঞেস করে সিপিবি নামটা কেন মানুষ আগে জানে? কারণ সিপিবি তো ছিল আসলে সোভিয়েতের একটা পোষ্য দল, আর বাসদ হচ্ছে জাসদের, আপনারা জানেন কিনা জানি না, শিবদাস ঘোষপন্থী লোকজন। মানে জাসদের ভিতর যারা পশ্চিমবঙ্গের সাথে লেজ বেঁধে রাখছে তারা হচ্ছে বাসদ। আর সিপিবি হচ্ছে একটা সোভিয়েতের এমবেসি। সিপিবির আমি অফিসে যাওয়ার সৌভাগ্য অর্জন করছি জীবনে কয়েকবার। তাদের অফিসে একটা মার্বেলের স্ট্যাচু আছে লেনিন সাহেবের, একটা এত বড় একটা স্ট্যাচু আছে লাইব্রেরির মধ্যে রাখা, একটা মার্বেল কাইটা বানানো একটা স্ট্যাচু। এইটা কোনো পলিটিক্যাল পার্টিতে উপহার হিসাবে আসছে সোভিয়েত ইউনিয়ন থেকে, বোঝাই যায় তারা একটা সোভিয়েত এমবেসির মতন কাজ করতো। সিপিবির প্রবীণ নেতা কিছুদিন আগে মারা যাওয়ার হায়দার আকবর খান রনু, উনি বলছেন যে সিপিবির বিখ্যাত কমরেড ফারহাদ, উনি যখন বলছেন তখন উনি বলছেন কাউকে না বলতে, কারণ ঝামেলা হইতে পারে। কিন্তু এখন সিপিবি যেরকম মরমর অবস্থা আওয়ামী লীগ মরে যাওয়ার পর, বলি আমি, উনি বলছেন যে উনি তো সোভিয়েত ওয়াচডগ। না, উনি ফরদ সাহেব তো মারাও গিয়েছেন ইয়েতে, মানে সোভিয়েতে, মস্কো। মস্কোতে শুধু ছাতাই ধরা হয় না, মস্কোতে মারাও যাওয়া যায়। মারাও যায়। তো এই ভদ্রলোক হচ্ছে এই মানে ওয়াচডগ বেসিক্যালি সোভিয়েতের। তো সোভিয়েত পড়ে যাওয়ার পর তো দলটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। অনেক দেশে কিন্তু কমিউনিস্ট পার্টি ব্যাপারটা বিলুপ্ত হয়ে গেছে, তখন নতুন করে আবার তৈরি করতে হয়েছে রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি নাম দিয়ে, ট্রটস্কিস্ট পার্টি তৈরি হয়েছে। এবং তারা কিন্তু আমি এখানে তারা কিন্তু হতাশ হয়ে অনেকে কিন্তু হচ্ছে মানে পত্রিকার মালিক হয়ে গেছে বাংলাদেশে, তারা হচ্ছে কমিউনিস্ট পার্টি করতো, এবং সে হতাশ হয়ে তখন হচ্ছে পত্রিকার সম্পাদক, একতা সম্পাদক ছিল, যারা কমিউনিস্ট পার্টির সদস্য ছিল, আমি নাম বলবো, আমার কোনো ভয় নাই। নুরুল ইসলাম নাহিদ, মির্জা ফখরুল ইসলাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, তিনজনই 91 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি করছেন বলে আমরা জানি। তার মানে সোভিয়েত ইউনিয়নের ফল পর্যন্ত তারা অপেক্ষা করছেন। মতিউর রহমান সম্ভবত 90-তে বের হয়ে যান, একটু আগে সম্ভবত। কিন্তু মির্জা ফখরুল সাহেব কি শেষ পর্যন্ত করেছেন? আমার মনে হয় শেষ পর্যন্ত 91 পর্যন্ত, 69 থেকে 91, 22টি বছর উনি কমিউনিস্ট পার্টি করছেন। আচ্ছা, উনি ইউনিয়নের ছিলেন, আমি জানি। ইউনিয়ন পরে কমিউনিস্ট পার্টি করছে, সমস্যা সেটা তো না। সমস্যা কারণ 22 বছর নিশ্চয়ই ইউনিয়ন করে নাই, যদি এরকম কিছু ক্যারেক্টার আমরা জীবনে দেখছি যারা 22 বছর ছাত্র রাজনীতি করতে পারে। তো মির্জা ফখরুলের ক্ষেত্রে আমি এত কালিমা লেপন করবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন এই পার্টিটা টিকে গেছে কেন? কারণ সোভিয়েত ইউনিয়ন তো আসলে আগ্রহ হারায় ফেলে। সত্যি কথা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ফলের একটা বড় কারণ কি, ওরা তো পুরো পৃথিবীতে মানুষকে মুক্তিকামী জনগণকে স্বাধীনতা দিয়ে বেড়াইছে একসময়। মস্কোর লোকজনের একটা দাবি ছিল যে আমরা তো টাকা নষ্ট করতেছি কেন বাইরের লোকজনকে, এইসব লোকজন আমরা তো রেসিস্ট না, কালো বলতে পারতেছি না, এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা টাকা দিই কেন, এটা কারা? সো দে ওয়ান্টেড টু, অ্যামং আদার থিংস, দে ওয়ান্টেড টু স্টপ দ্যাট মানি ফ্লো। তো সোভিয়েত ইউনিয়ন গেছে গা, একটা তো লবি মেনটেন করতে হবে, দিল্লির লবিতে তারা গেছে, এবং এই দিল্লি বারবার এদেরকে দিয়ে অনেক রকমের ধরেন কাজকর্ম করানোর চেষ্টা করছে। এবং ধরেন আপনি যদি দেখেন যে কেন বাসদ 2টা, কেন জাসদ হচ্ছে 14-15টা, এবং কেন হচ্ছে সিপিবি একটা, সবকিছুর পরেও এটা আসলে আপনি খুব সহজ টের পাবেন যখন আপনি দেখবেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, তার মানে মেজর, তার মানে বিভিন্ন মেজরের সাথে যে লবি মেনটেন করে সেই একটা দল বানায় ফেলে। জাসদ অনেকগুলো হওয়া স্বাভাবিক, প্রলিফারেট করা স্বাভাবিক, কিন্তু কলকাতাতে পার্টির মানে ক্ষমতার চেঞ্জ হয়েছে, বাসদ ভেঙে গেছে। মানে আমি যদি একটু জিনিসটাকে সামারাইজ করি, আমি যতটুকু বুঝতে পারছি জিনিসটা খুবই জটিল কিন্তু মানে বোঝার জন্য, মানে তুই বলতে চাচ্ছিস যে দিল্লির লবি এখানে একটা পলিটিক্যাল পার্টি হয়তো বা লবি মেনটেন করছে, পশ্চিম বাংলার মানে এটা ভারতের মধ্যে হওয়ার পরেও, ভারত ইউনিয়নের পার্ট হওয়ার পশ্চিম বাংলার লবি এখানে কেউ মেনটেন করছে। আর একটা হলো ইন্টেলিজেন্সের
লবি এখানে কেউ মেনটেন করতেছে, মানে তিনজনের ইন্টারেস্ট তিন রকমের হতে পারে এবং তিনটা আলাদা ইন্টারেস্ট গ্রুপ হতে পারে, তাই তো? এটাই আমি আমরা তো বলতে প্রথমে চাচ্ছি এখন। এই ইন্টারেস্ট গ্রুপের কারণেই এই আন্দোলনে আপনি দেখছেন যে জাসদ হচ্ছে, মানে এগেন ছোট দলেরা, এদের কোনো হুম, জমায়েত নাই, কিন্তু এদের আচরণগুলো খুব মজার। এই হুম, আন্দোলনে বাসদ কতখানি কথা বলছে, এটা থেকে হুম, আপনি আসলে রিড করতে পারেন যে পশ্চিমবঙ্গ এই আন্দোলনের অবস্থান কি ছিল। আচ্ছা, এবং সিপিবি তো এখন আবার ভেতরে ভেতরে ভাঙা অলমোস্ট। হুম, হুম, এগুলো আসলে কমন নলেজ ভেতরের লোকজনের কাছে, মানে যারা ওদের সাথে যোগাযোগ রাখে তারা জানে যে সিপিবির একটা অংশ হচ্ছে খুবই প্রো আওয়ামী লীগ ছিল, হুম, অনেকে দাবি করে একটা অংশ এন্টি আওয়ামী লীগ ছিল। হুম, এই যে দলগুলা, মানে এই যে প্রো আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এটা আলটিমেটলি শেষ পর্যন্ত ধরেন মানে পশ্চিমবঙ্গ মানে আওয়ামী লীগ দিল্লির সাথে কি ধরনের সম্পর্ক রাখতেছে সেটা রিড করতে খুবই কাজের। হুম, তো আমি হচ্ছে এটা এই আলাপ আর বাড়াইতে চাই না, কিন্তু আমার মূল আলাপটা হচ্ছে যে ইন্ডিয়াকে একটা ইউনিফাইড এন্টিটি হিসেবে দেখা উচিত না। আমি আসলে এটার জন্য এত কিছু বলতেছিলাম। ইন্ডিয়া মানেই দিল্লি না। আমাদের আসলে এটা খুবই ক্লিয়ার রাখা উচিত যে কোনটা দিল্লি, কোনটা আর কোনটা পশ্চিমবঙ্গ। খেয়াল রাখবেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়, সে প্রথমে পশ্চিমবঙ্গে নামার চেষ্টা করে। পশ্চিমবঙ্গ বলে আমি তোমাকে নিব না, কারণ পশ্চিমবঙ্গের হোটেল বলেন, পশ্চিমবঙ্গের লোকজন আমার সাথে যত ফাপন নিক, তারা এখন সবাই আমাকে ব্লক করে দিতে পারে, আমার পরিচিত সব বন্ধু বান্ধব করুক, আই উইল লেট দেম ডু ইট। কারণ আমার বাঙালি দিন শেষে বাংলাদেশের লোকজন, আমার বাঙালি আসলে কলকাতার লোকজন না। এবং আমি যেমন ত্রিপুরাকে বাংলাদেশে পার্ট বানানোর পক্ষপাতিও না, আসামকে বাংলাদেশে পার্ট বানানো, ওরা ৭১ও দেখে নাই, ওরা ২৪ও দেখে নাই। যে ৭১ এবং ২৪-এর ভিতর দিয়ে যায় নাই, যার এই অগ্নি পরীক্ষা হয় নাই, সে বাংলাদেশের পার্ট না। ও বুঝবে না আমরা কিসের ভিতর দিয়ে গেছি। শেখ হাসিনা ১৬ বছর যে দেখে নাই, ওই আয়ামে জাহেলিয়াত যে দেখে নাই শেখ হাসিনার, সে বুঝবেই না যে বাংলাদেশি হওয়ার যন্ত্রণা কারে বলে। একটা হুম। কথা বলা যায় না যে দেশে মমতা ব্যানার্জিকে ইচ্ছা মতন সকাল বিকাল গালিগালাজ করতে পারে কলকাতার লোকজন, আমরা পারি নাই ১৬ বছর। গালিগালাজ, ওকে তো ওর ব্যাপারে মিম বানায়, নোংরা মিম বানায়, ওরা কিচ্ছু রাখে না ওরা। মিমের ভাষাতেই বলি, ইউ অ্যান্ড আই আর নট দ্য সেম ব্রো। হুম, সো ওরা যা মন চাই করুক, কিছু যায় আসে না। কিন্তু কলকাতার লোকজন আমাদের উপর টাকা পয়সার দিক থেকে নির্ভরশীল। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। সিপিবি বা যার সাথে কথা বলতেছিলাম কেন, কারণ আমি আসলে দিল্লি, কলকাতা এবং ইন্ডিয়ান ডিটেলসকে আলাদা করতে চাই। কারণ হুম, শেখ হাসিনা কলকাতায় নামতে পারে নাই, কারণ কলকাতায় নামলে ওই ওরা যেই হোটেল টোটেল পায় আমাদের কাছ থেকে আর পাবে না। হুম, বাংলাদেশ মানুষ যাবে না কলকাতায়, ডাক্তার হুম, দেখাবে না। শেখ হুম, হাসিনার প্রতি মানুষের যে পরিমাণ ঘৃণা, আমি লিখে দিতে পারি, কলকাতায় যদি শেখ হাসিনা বসবাস করে, হুম। ঘৃণা দেখছে এটা কি, ওরা একটা মানুষ যাবে না আর ডাক্তার দেখাইতে। জাস্ট শেখ হাসিনা একটা একটা শহরে আছে বলে যাবে না। শপিংও করতে যাবে না, যদিও এটা কমে গিয়েছে এখন। আরো হয়তো বা কমে যাবে, জিনিস নাই হয়ে যাবে। শেখ হাসিনাকে কলকাতায় নিউ মার্কেটে দেখা গেলে নিউ মার্কেটে আগুন জ্বলবে ভাই। তাকে দিল্লিও নামতে দেয় নাই, কারণ দিল্লির তো আলটিমেট ইন্টারেস্ট পলিটিক্যাল। দিল্লি বাংলাদেশকে একটা গলার কাটা মনে করে। কারণ হুম, পাকিস্তান যদ্দিন ছিল, তার ইয়ে ছিল দেখো মুসলমানরা আলাদা হয়ে গেছে। হুম, বাংলাদেশের অস্তিত্ব তো শুধু মুসলমান না, বাংলাদেশ শুধু সিভিলাইজেশন স্টেটও না, বাংলাদেশ হচ্ছে ঘটনা পরম্পরা। কেন হুম, বলতেছি, আমি আবিদ ভাইয়ের সাথে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। কিন্তু ধরেন ফর এক্সাম্পল তেলেঙ্গানার নিজস্ব একটা হিস্ট্রি আছে, হুম, এই কারণে তেলেঙ্গানা দেশ হওয়ার দাবিদার। হুম, কেরালার নিজস্ব হিস্ট্রি আছে, সে স্টেট হওয়ার দাবিদার। এর প্রমাণ কি, বাংলাদেশে নিজস্ব হিস্ট্রি আছে তাই স্টেট হওয়ার দাবিদার। স্টেট বলতে স্বাধীন সভরেন স্টেট, হুম। ইন্ডিয়ার মানে অঙ্গরাজ্য টাইপের কিছু না। সো ইন্ডিয়া বাংলাদেশ এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে দিল্লি। আর ইন্টেলিজেন্স আমার ধারণা মনে করে বাংলাদেশ হচ্ছে টাকা খাওয়ার পারফেক্ট সোর্স। কারণ বাংলাদেশে একটা শেখ হাসিনা টাইপের একটা ফালতু মহিলা থাকলে তাকে দুয়ায় দুয়ায় প্রচুর টাকা বাইর করে নিয়ে আসা যাবে। তো সেইটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স করতে চাই, এই কারণে এবং দেখবেন। সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে আমরা দেখতে পাই শেখ হাসিনা কিন্তু দিল্লিতেও নামে নাই, বা কোনো সে আবাসিক এলাকাতেও নাই, কোনো এইটাই কইতে ডিপ্লোম্যাটিক চাইছিলাম, জোনেও নাই। সে এইটাই কইতে আছে চাইছি, একটা, মানে হচ্ছে এয়ার বেজে আছে, তার মানে সে একটা এটাই কইতে রয়ের চাইছি যে জায়গায় আছে। ইন্ডিয়ান এয়ারবেজে গেছে কেন, সে ইন্ডিয়ান আর্মি এয়ারবেজে কেন গেছে? কারণ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ওই যে বাংলাদেশকে একটা দুধ দোয়ানোর মেশিন মনে করে, তার হুম, আসলে এত ইন্টারেস্ট নাই। ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় বাংলাদেশ যেন তার অস্তিত্বের সংকটে পরিণত না হয়। কারণ ইন্ডিয়াকে ভেঙে দেওয়ার এই আলাপে আমি যাব। আবিদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ত্রিপুরা না হয় স্বাধীন রাজ্য ছিল, হুম। আসাম ব্যাপারটা কি? আসাম কি আসলে? হ্যাঁ, আসামে আমরা ঢুকি, মানে এই যে সেভেন সিস্টার্স, 10 ট্রাক হুম, বা হুম, এই সবগুলা আলাপের কিন্তু মানে বলা যায় যে মধ্যমণি হচ্ছে আসাম। হুম হুম আসামের হচ্ছে একটা ইয়ে ছিল, মানে আমরা আজকের এপিসোডে ওই নর্থ ইস্টের এই 7 বোনের ইয়াতে যাব না, ইনসার্জেন্সিতে যাব না, আমরা জাস্ট আসাম নিয়ে একটা আলাপ দিই। তো হুম শেখ হাসিনা একটা এই প্রেস কনফারেন্স, আমার মনে আছে এখন, 30শে মে 2018 সালে, উনি হুম হচ্ছে মনে হয় ইন্ডিয়া থেকে আসছে খুব সম্ভবত, অথবা কিছু একটা হয়েছিল ওই সময়। তো উনি প্রেস কনফারেন্সে বলে
যে ইন্ডিয়াকে যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে, এবং এরপর উনি আরো ইলাবোরেট করে, উনি আরো বলে যে আগে তো যুদ্ধ চলতো, আগে বোমায় ঘুমাইতে পারতো না ইন্ডিয়ার লোকজন, আমরা তখন হচ্ছে উনি বুঝায় যে ইনসার্জেন্সিটা উনি দমন করছে। তো ওইটা কিভাবে দমন করছে, তো 2009 সালে উলফা লিডার যারা ছিল উনার হচ্ছে উনি ক্ষমতায় আসার পরই তো প্রথম দিকে তো মনে হয় চুক্তি ছাড়া দিয়ে দিছে বেশ কয়েকজনকে ধরে। এই উলফার ওই মানে নেতৃবৃন্দ এটা অনেক আগে থেকেই ইয়াতেই থাকতো, এই যে ফার্মগেট মোহাম্মদপুর শুনছি আমি, এবং ইয়াকেও তো পরেশ বড়ুয়াকে মোহাম্মদপুর থেকেই ধরে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর থেকে ধরে হচ্ছে 99-তে খুব সম্ভবত, এবং উনি জেলে ছিল, জেল থেকে একটা লোককে দিয়ে দেয়, মানে কোনো ইয়াটিয়া ছাড়া, মানে কোনো বন্দি বিনিময় ছাড়া। তারপর তো উনি তো বন্দি বিনিময় করে বাকি বিদ্রোহীদের ধরে দিছে, এবং আইরনিক্যালি ওই বন্দি বিনিময়ের আন্ডারেই কিন্তু ওনাকে আমরা আনতে পারি আবার, হয়তো অনেক মানে আইনের মারপেচ আছে, বাট এই আইন দিয়ে উনি আসলে, উনি যদি এখানে কনভিক্টেড হয় এই আইন দিয়ে আসবে শেখ হাসিনা, আসুক দেখবো আমি। হ্যাঁ, তো আসামের বিষয়টা খুবই মানে কমপ্লিকেটেড। মানে আসাম আমাদের সাথে মানে ব্রিটিশরা যখন হচ্ছে বঙ্গভঙ্গ করে 1905 সালে, তো আসাম আমাদের সাথে, আসাম এবং পূর্ববঙ্গ নামে কিন্তু একটা নতুন প্রদেশ হয়। হ্যাঁ, তো তখনই আসামে লোকজন দেখলো যে এই বাঙালি মাইগ্রেট করা শুরু করছে, এটা ওদের দাবি। তো একজন লোকের আর কি, একজন কনস্পিরেসি থিওরিস্ট বলবো নাকি আমি, তার রেফারেন্সটা আমি দিতে চাই। হিরণ্য কুমার ভট্টাচার্য নামে একজন আইপিএস অফিসার, মানে সে এই 1971 সালে পুলিশের বড় কর্মকর্তা ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীকে উনি ট্রেনিং দিচ্ছেন। ও আচ্ছা, মানে ওই সাইডে ট্রেনিং উনি দিয়েছেন আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি দিয়েছেন, আরেকজন দিয়েছেন আসামের ট্রেনিং। হ্যাঁ, ওনাকে এই শেখ হাসিনা সরকার হচ্ছে আরো হচ্ছে যারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে এই ইয়া করছেন, মানে ওই যে অবদান রাখছেন, হ্যাঁ, তাদের হচ্ছে স্বর্ণপদক দিছিল। ওই স্বর্ণপদকে আবার স্বর্ণ ছিল না, মানে এই রেজিমের ঘটনা যদি আমি বলতে চাই, হ্যাঁ 300 জনকে স্বর্ণপদক দিচ্ছেন, ওই স্বর্ণপদকে স্বর্ণ নেই। তো ওই লোকটা 71 সালে এই যে এত তার এই বাংলাদেশিদের সে আশ্রয় দিচ্ছেন, ইয়া করছেন, সে যে আধুনিক সময় আইসা হয়ে গেছেন হচ্ছে বাংলাদেশি বিদ্বেষী বলবো, বাঙালি বিদ্বেষী বলা যায় নাকি। উনি একটা বই লিখছেন, হ্যাঁ উনি একটা বই লিখছেন, বইটা অপারেশন লেভেনস্ট্রম। সে একটা নাজি টার্ম ইউজ করছেন, মানে খুবই বিশ্রী। উনি হচ্ছে ওনার বই দেখাইছেন যে এটা পাকিস্তানের এজেন্ডা, নাজিটা বিপ করে দিয়ে। আচ্ছা, তো এটা পাকিস্তানি এজেন্ডা, এই যে হচ্ছে বাঙালি দিয়ে আসাম পপুলেটেড করে ফেলা, তারপর আর কি যে এটা অ্যানেক্স করে ফেলা, দখল করে ফেলা। এবং তার বইয়ে উনি আরো বলছেন যে বেসিক্যালি হচ্ছে উনি ওই ব্রিটিশ রাজের সময় গরিব ময়মনসিংহের কৃষকরা আসামের মাইগ্রেট করে আসামের এই এগ্রিকালচার প্রসার করছে, কারণ আসামের লোকজন নাকি উপরের দিকে থাকে, লোল্যান্ডে খালি ছিল, জঙ্গল খালি ছিল, এই জঙ্গল পরিষ্কার করে কষ্ট, উনি লিখছেন হার্ডওয়ার্কিং এই মুসলিম কৃষক যারা গিয়ে আর কি আসামের ইকোনমিতে অবদান রাখছেন। হ্যাঁ ঠিক আছে, আর আসামে বাঙালি হিন্দুদের বড় বড় পোস্ট দেওয়া হয়েছে ব্রিটিশদের আন্ডারে। এটা অবশ্য এই ব্রিটিশরা কেনিয়া থেকে শুরু করে আমরা যদি মানে কি বলে ওই যে ইয়া তো মনে হয় আফ্রিকার যত দেশেও গেছে, ব্রিটিশরা তো এটাই করছে, হিন্দুদের এই বাঙালি হিন্দু মুসলিম বাঙালিদের
ইভেন সাউথ আফ্রিকাতেও বড় বড় পোস্ট উনি তারা হচ্ছে তাদের কেরানি হিসাবে নিয়োগ দিত আর কি। তাদের হচ্ছে কাজটা যারা ভালো করতো। তো এটা হ্যাঁ, এগুলা করে আসামিদের মানে হ্যাঁ অহমিয়াদের, আসামি বললে তো আবার মনে হয় যে কনভিক্টেড নাকি, তো অহমিয়াদের প্রভাব কমাই ফেলছে। এখন তো হচ্ছে বাঙালি হচ্ছে এই কত 32-35% আসামি আমরা যদি দেখি। তো সে আরেকটা 2টা বইয়ের উদাহরণ দিচ্ছে যে এই জুলফিকার আলী ভুট্টোর মিথ অফ ইন্ডিপেন্ডেন্স নামে একটা বই লিখছে। সেখানে সে বলতেছে যে শুধু কাশ্মীর না, এই যে 47-এ যে ভাগ হয়েছে, আমরা আসামেও আমরা আসলে আসামও হারাইছি। তারপর উনি আরেকটা বইয়ের উদাহরণ দিচ্ছে, যে বইটা আমি কোথাও খুঁজে পাই নাই, শেখ মুজিবুর রহমানের ইস্টার্ন পাকিস্তান কোলন ইটস পপুলেশন এন্ড ইকোনমিক্স নামে একটা বই নিয়ে লিখছেন উনি। এখানে উনি এটা কি বঙ্গবন্ধুর লেখা, মানে শেখ মুজিবুর রহমানের লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওনার বইয়ের রেফারেন্স আর কি। আমি এই বইটা খুঁজতে পাই নাই। উনি বলছে যে এই বই বলতেছে যে ইস্টার্ন পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানে যেহেতু পর্যাপ্ত ভূমি নাই আমাদের লোক সংখ্যার তুলনায়, আসামে হচ্ছে অনেক ফরেস্ট আছে, অনেক ল্যান্ড আছে, অনেক রিসোর্স আছে। তো যদি আসামকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করা হয় বা আমরা যুক্ত হই, তাহলে হচ্ছে দুইটাই লাভবান হবে। মূলত পূর্ব পাকিস্তান লাভবান হবে। বই কি বাজারে আসছে? আমি এখনো বইটা খুঁজে পাই নাই। মানে আমি এই কি বলে এই যে এই ভদ্রলোক হিরণ্য কুমার ভট্টাচার্য, ওনারা আমি ভদ্রলোক বলতে চাই না, ওনার বই আর কি উনি বলছেন আর কি। হ্যাঁ না, আমি হচ্ছে চিন্তা করতেছিলাম মানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যে উনার হচ্ছে একটা প্যামফ্লেট আছে 6 দফা বিষয়, আপনি দেখছেন কিনা জানি না, 10 পাতার একটা প্যামফ্লেট, খুব ভালো, খুবই ওয়েল রিটেন, একেবারে এটার পেছনে কে রেহমান সোবহান কাজ করেছিল। তো রেহমান সোবহান ইংরেজি করছে, এটা বাংলা করা হয়েছে, তখন আবার ছাত্রলীগের তখনকার লোকজন, আমার ধারণা ইউনিয়নের লোকজনও, মানে সোভিয়েতপন্থী লোকজন, তারা হচ্ছে অনেক কাজকর্ম করছে এটার পিছনে। তো এই বইটা না আওয়ামী লীগ কখনো ছাপায় না। আওয়ামী লীগ ছাপায় 10 টাকার একটা মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা আবার জাফর ইকবাল লেখে। এটা ছাপায় বঙ্গবন্ধুর 3টা জীবনী আছে তাদের লেখা। এগেন বঙ্গবন্ধু আমি এখানে কোট অ্যান্ড কোটের মধ্যে বলতেছি, কারণ তারা ওইভাবে লেখে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী 1, 2, 3, ওই বইগুলো মানে ছাপাই তো এখন তো আওয়ামী লীগই নাই। তো এই যে বইগুলো তারা করতো, এই বইগুলো আমার নিজের মানে দৃঢ় কনভিকশন যে মানে নোট টোট নিয়ে তারপর হচ্ছে জাফর ইকবালদের দিয়ে রিরিটেন করানো, এগুলো পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি শেখ মুজিব যেগুলো লিখছে সেগুলো না আওয়ামী লীগ কখনো ছাপায় না। এটা খুবই স্ট্রেঞ্জ লাগে আমার কাছে। মানে ধরেন এই যে একটা বইয়ের কথা বললেন, জীবনের নামও শুনি নাই, আপনি যখন বলছেন আমি জাস্ট পডকাস্ট বলে অবাক না হওয়ার চেষ্টা করছি, নাহলে ইউ বি লাইক আই উড লাইক কোথায় ছিল এই বই এতদিন, এরকম একটা ব্যাপার। বা যখন আমি ওই যে আলতাফ পারভেজের বইয়ের টিকার মধ্যে ওই জিনিসটা পাইছি, প্যামফ্লেটটা, আই ওয়াজ লাইক যে এই বইটা আমি কেন কোনোদিন, কারণ ছোটবেলাতে একসময় বিশ্বাস করতাম যে আওয়ামী লীগ হচ্ছে লেসার অফ দ্য টু ইভিলস। তো আমার লেসার অফ দ্য টু ইভিলস আমার কিছুই বলে নাই, জাস্ট চেঞ্জ। আমি খুবই অবাক হয়েছি শুনে যে কিন্তু বড় হয়ে যখন জানতে পারলি লেসার অফ দ্য টু ইভিলস এর মধ্যে আসল ইভিলটাই সে, তখন কেমন লাগলো? শেখ মুজিব যে মানে বই লিখছে এবং বই লিখে আসাম দখল করতে চাইছে, আমি রিটারেট করতে মানে ব্যাপারটা তো আসলে এইটা যে শেখ মুজিবুর রহমান একটা বই লিখছে, সেই বইতে সে বলতেছে চলো মোরা আসাম দখল করি। হ্যাঁ এটাই তো বলছে। এটা তো আমি তো চাই না এরকম জিনিস, মানে এটা তো ভয়ানক। আচ্ছা আমরা হচ্ছে আসি, এই বইটা কত সালে লেখা এটার কোনো আইডিয়া আছে সোহাগ তোমার? না এটা রেফারেন্স আমি আরো একটু খুঁজে টুজে হয়তো আমরা বের করব হোপফুলি। কারণ এই একই রকম দাবি কালিদাস বৈদ্যও করে যে শেখ মুজিবুর রহমানের এই ধরনের প্ল্যান ছিল। এটা খুবই এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। তো আমরা হচ্ছে দেখতেছি যে শেখ মুজিবুর রহমান এই বই লিখতেছে যে আসাম আমাদের হইলে খুব ভালো হইতো, এবং আমরা মানে পূর্ব পাকিস্তান অনেক মানে এখন যেটা বাংলাদেশের বিশাল লাভ হইতো। ওই জায়গায় ওনার মানে কন্যা শেখ হাসিনা এসে কি করলো, আসামের সব বিদ্রোহীদের এখান থেকে জেটে তাড়াই দিছে, এবং যেটা আমাদের একটা ক্ষতি করছে। কেন? মানে এর আগ পর্যন্ত আমি হচ্ছে ঘাটাঘাটি করতেছিলাম, এই যে আসামে একটা ইয়ে আছে বঙ্গাল খেদা, তারপর হচ্ছে আসামে 1979 থেকে 1985 সাল পর্যন্ত
আসাম এজিটেশন নামে একটা বিষয় হয়, আসামের গ্যাঞ্জাম যদি আমরা বাংলায় বলি। আসামের গ্যাঞ্জামে কি হয়, ধরে ধরে বাঙালি মারা হয়। তো এটার একটা বড় সিগনিফিকেন্ট একটা ঘটনা হচ্ছে, নীল্লি একটা গ্রাম ছিল, বা হচ্ছে যদি বলি হচ্ছে শহর ছিল বাঙালি মুসলমান বাঙালি হিন্দুদের। তো নীল্লিতে একটা ম্যাসাকার করে ওরা, ধরে একদম গ্রামের সবাই যারা ছিল সবাইকে মেরে ফেলে, যারা পুকুর টুকুরে নদী টদির মধ্যে গিয়ে ডুবায় কচুরিপানা দিয়ে যারা বাঁচছে ওরা বাঁচছে, এর বাইরে সবাইকে মোটামুটি মেরে ফেলে। তো মানে বলা হয় বেসরকারি হিসেবে যে 10,000 লোক মারা হয়। 10,000 কিন্তু অনেক। আমরা এবারের হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে ধারণা করা হচ্ছে যে 2,000-এর মতো মরছে, এবং এটাই এত ভয়ানক লাগছে যে চিন্তা করি আমরা, তারা হচ্ছে 10,000 লোক মেরে ফেলছে ওইটার মধ্যে। এবং তখন হচ্ছে মারার তো কোনো বিচারই হয় না। 85 সালে একটা সরকার হচ্ছে ওদের সাথে নেগোসিয়েশন করে, এই যে 6 বছর ধরে যারা গ্যাঞ্জাম করে, যে ঠিক আছে আমরা দেখতেছি কিভাবে এই যে যারা এই অবৈধ লোকদের খেদানো যায়। এবং ওইটারই কিন্তু একটা লেগাসি আমরা দেখি যে এই এনআরসি যে করা হয় 2019-এ আসামে 20 লাখ বাঙালি এনআরসিতে বলা হয় যে এরা আসামের নাগরিক না, তোমাদের প্রুফ করতে হবে, তোমাদের কাগজপত্র দেখাও। 20 লাখ। এখন 20 লাখ আমি এটা মানে বলতে চাই সব জায়গায়, যেটা হচ্ছে আমরা ইগনোর করি। ওই সময় এই খুবই ছোট মিনিমাল কিছু আমরা এই পত্রিকা ঘাটলে দেখতে পাই যে এটার ফলে যে আওয়ামী লীগের কিছু নেতারা তাদের সফর ক্যান্সেল করছে। আমরা তো এই রাষ্ট্রীয় লেভেলে তো কোনো দেখি নাই, যে প্রতিবাদ তো দেখি নাই। এই বাঙালি জাতির ইতিহাসে আমি জানি না এর চেয়ে বড় মানে গত 20-25 বছরে সিরিয়াস ইস্যু হয়েছে কিনা। তারা কনসেন্ট্রেশন ক্যাম্প করছে, এখন আছে কনসেন্ট্রেশন ক্যাম্প, ওইখানে হচ্ছে এই মানে কি বলবো, কনসেন্ট্রেশন ক্যাম্পে এই খাঁচার মধ্যে বাঙালিদের রাখতেছে তারা, এই আসামের লোকজন যারা এনআরসি করছে। ঢুকাইলো শেখ হাসিনা, আপনি খাঁচা ঘুরে ফিরে খাঁচা। ও হ্যাঁ, ওই যে খাঁচার মধ্যে ডক্টর ইউনূস। হ্যাঁ বল। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো উলফা বা হচ্ছে যারা বিচ্ছিন্নতাবাদী বলা হয় বা আসামের স্বাধীনতা চায়, বা হচ্ছে এই যে ওটা কি ওইখানে তো বরাক ভ্যালি নাকি ব্রহ্মপুত্র ভ্যালি মনে হয়, বরাক ভ্যালি। হ্যাঁ, আসামের যে ভ্যালিটা, ওই ভ্যালির যারা স্বাধীনতা চায় তারা কিন্তু বাঙালিদের নিয়ে তাদের কিন্তু স্ট্রং অপোজিশন ছিল না এইসব। এই যে বাঙাল খেতে তারা পার্ট মনে করতো যে তাদের নিয়ে আমরা হয়তো একটা করব, হ্যাঁ আমরা স্বাধীন হব। আলটিমেটলি তো ভাষার চেয়ে বড় হচ্ছে হিস্ট্রি। তো আমরা দেখি যে এই যে এই হাসিনা সরকার ধরে যে সব আমাদের যে স্ট্র্যাটেজিক কি বলবো এটাকে, হ্যাঁ স্ট্র্যাটেজিক হচ্ছে যে পাওয়ার বা অ্যাসেট বলা উচিত, আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলাকে ধরে ভাগাই দিল। মানে জাস্ট হচ্ছে ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছে, দিল্লির হাতে তুলে দিচ্ছে, এবং আসামের এবং পার্শ্ববর্তী যে এই স্বাধীনতা লড়াই বা বিচ্ছিন্নতাবাদের লড়াই ওইটা শেষ করে দিচ্ছে। এরপর থেকে উলফা অ্যাক্টিভলি এই বাঙালিদের বিরুদ্ধে কিন্তু তার অবস্থান নেয়, যেটা খুবই অ্যালার্মিং। এবং এই 2023-এর লাস্টে তারা একটা প্রেস রিলিজ দেয় যে বাঙালিদের এখন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে তারা কি আমাদের সাথে স্বাধীন থাকতে চায় নাকি চায় না। নাইলে আমরা যদি বাঙালি টাঙালি মারা শুরু করি তখন এটা দায় আমরা নিব না, এটা দায় ওদের। মানে এই টাইপের ল্যাঙ্গুয়েজ এর আগে আমরা দেখি নাই। আমরা এই টাইপের ল্যাঙ্গুয়েজ দেখছি এই যে এই হাসিনা সরকার হচ্ছে ধরে একদম সবাইকে আমাদের যে স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলাকে সরাই দিছে এরপর থেকে। তো এই হচ্ছে আমার আসাম রেন্ট আর কি। আমি জাস্ট ছোট্ট একটা অ্যানেকডট দিতে চাই। এগুলা কিন্তু ওই একই সূত্রে বাঁধা, মানে এই যে বিডিআর যে হত্যাকাণ্ড, যে এই হত্যাকাণ্ড কিন্তু এই একই সূত্রের গাথা, যে প্রধানমন্ত্রী তার নিজের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য তাদেরকে মেরে ফেলতে পারে
ঢাকায় বসে সে উলফা নেতাদের এই অনুপ চেটিয়াদের তো আসলে ধরায় দিতেই পারে, এটা তো আসলে খুব অস্বাভাবিক না। মানে এখানে সে কতটুকু তার নিজের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তার নিজের সেনাবাহিনীকে সে হত্যা করে। তো এইসব দু চারটা ফ্রিঞ্জ এলিমেন্ট বা এটাই বিভিন্ন নেতাদের ধরিয়ে দেওয়া, এটা খুবই স্বাভাবিক। এটাতে আসতে চাচ্ছিলাম একটু, সেটা হচ্ছে যে এক হচ্ছে আপনার নতুন ক্যাচ ফ্রেজ এটা নাকি যে আমি আরেকটা অ্যানেকডোট দিতে চাই, এটা তো খুবই ভালো ক্যাচ ফ্রেজ। দুই হচ্ছে এই যে মানে আমার কাছে বিএনপি আর আওয়ামী লীগের ফান্ডামেন্টাল ডিফারেন্স একটা মনে হয় এখানেই, যে ধরেন বিএনপিও কিন্তু এই কাজটাই করছে, আপনি যে কথাটা আসামের ব্যাপারে বললেন, মাওবাদীদের ব্যাপারে কিন্তু সে সেটাই করছে, মাওবাদী জাস্ট নাই করে দিচ্ছে। আপনারা যদি অ্যাকচুয়ালি একটা ম্যাপ দেখেন 2007 সাত না 1991 থেকে 2010-এর মধ্যে কিভাবে মাওবাদী কমছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিভাবে মাওবাদীদের সেন্টার পশ্চিমবঙ্গের জঙ্গল থেকে ছত্তিশগড়ে চলে গেছে, ক্লিয়ারলি ভিজিবল যে ওই বাংলাদেশ গভর্নমেন্টের এবং বাংলাদেশ আর্মির কোঅপারেশন ছাড়া এটা হইতো না। তফাতের জায়গাটা হচ্ছে যে বিএনপি এই ডিলগুলা করতো, যে ডিলগুলো আওয়ামী লীগ করছে পরবর্তীতে, বিএনপি হয়তো উলফাকে এরকম ধসায় দেওয়ার ডিলটা আরো ভালো মতন করতে পারতো। হয়তো বিএনপি বাংলাদেশে আর্মিকে ওই ট্রাকের ভিতরে করে ট্রোজান হর্স ছেলে ঢুকাই দিত, যে পাঠাচ্ছে অস্ত্র বলে পাঠাই দিত আর্মি, এরকম করতে পারতো, নো ট্রাস্টিং দেম। কিন্তু তারা যেটা করতো না সেটা হচ্ছে তারা আদানির সাথে ডিলটা করতো না। আদানির সাথে ডিল সম্পর্কে আপনারা জানেন কিনা আমি জানি না। আদানির নামে একজন ভদ্রলোক আছে, ভারতের খুবই বিশাল ব্যবসায়ী, ওনার কোস্টাল এরিয়া ধরে বিশেষ করে দুই ঘাটের, ওখানে ঘাট বলে দুইটা পাহাড়কে, একটা হচ্ছে তামিলনাড়ুর দিকে, একটা হচ্ছে কর্ণাটকের দিকে, দুই ঘাটে প্রচুর পরিমাণ পোর্ট এই ভদ্রলোকের। এবং এই লোক যেটা করেছে, এই লোকের আবার অস্ট্রেলিয়াতে কয়লার ব্যবসা, মানে ভদ্রলোক যে কি পরিমাণ টাকা, এটা ইন্ডিয়ান লোক, সরি টু সে দিস, আমার গায়ের রঙের একটা লোক, সে ব্যবসা করে হচ্ছে অস্ট্রেলিয়াতে কয়লার। সে অস্ট্রেলিয়া থেকে কয়লা তুইলা ঝাড়খণ্ডে নিয়ে আসে। ঝাড়খণ্ড হচ্ছে আগে যেটা বিহারের পূর্ব পাশ, পূর্ব না দক্ষিণ পাশ, যেখানে সাঁওতালরা বসবাস করে, সাঁওতাল মেজরিটি আছে মোটামুটি ওখানে, সেখানে নিয়ে যায়, নিয়ে কামলা খাটায় সস্তায়, কামলা খাটায় কারেন্ট বানায়। কামলা মানে শরীর দিয়ে কয়লা ভাঙাইতে হয় না, কিন্তু ইউনো আদার অনেক গরমের মধ্যে মানুষ কাজ মাজ করতেছে, সেই কারেন্টের দাম আবার অনেক বেশি হয়ে যায়, কারণ কয়লাটা সে আনতেছে অস্ট্রেলিয়া থেকে। অথচ ঝাড়খণ্ড ভর্তি হচ্ছে মাইনিং হয়। ঝাড়খণ্ডে আমরা জানি মাইকা নামে একটা প্রোডাক্ট আছে, আপনারা চিনেন কিনা জানি না, অনেক পুরুষ মানুষই চিনে না। মাইকা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে যে মেকআপের চুকচুকি জিনিসপত্রগুলো বানায়। মাইকা ওখানে হচ্ছে 6-7 বছরের বাচ্চাদের দিয়ে খনন করানো হয়, কারণ গর্তগুলা ছোট, যেখানে অ্যাডাল্ট কোনো ঢোকা সম্ভব না। খুবই হৃদয় বিদারক, টাকা দেওয়া দিনে 10 টাকা টাইপের। আমাদের চা বাগানের চেয়ে খারাপ অবস্থা বেসিক্যালি। মানে এই কারণেই তো কয়লাটা ওখান থেকে আনাই, যাতে হলো মানে, এবং বিদ্যুতের দাম বেড়ে যায়, কিন্তু হলো হচ্ছে বেড়ে যাওয়াটাও বড় কথা না, বড় কথাটা হলো যে আনার খরচ, এই আনার খরচটা কমানোর জন্য তারা হচ্ছে যে সস্তা লেবারটা ইউজ করে ওইখানে। আর এবং ওরা তো ওখানে কয়লার কাজ অনেকদিন ধরে করে, সো ওদের একটা এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এই কারণে কয়লাটা ঝাড়খণ্ডে করে না, কয়লাটা আনায় তারা অস্ট্রেলিয়ার থেকে, আনায় কারেন্ট বানায়। এত দাম পরে এই কারেন্ট কে কিনবে? এই কারেন্ট কিনবে বাংলাদেশ। আবার আমি আপনিও কিনবো না পুরোপুরি, আমরা 18 টাকা ইউনিটে কারেন্ট কিনতাম আমার যতদূর মনে পড়ে, উইচ ইজ অ্যাবসার্ড, কারণ 3 সালে 3 টাকা ছিল, 2.5 টাকা ছিল ইউনিট। কিন্তু সেটাও পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট এটা আরো বেশি দামে কিনে, ভর্তুকি দেয়। ভর্তুকি তো আমাদের ট্যাক্সের টাকা, রাজস্বের টাকা, এগুলোই তো যায় ঘুরে ফিরে। তো ঘুরে ফিরে প্রচুর পরিমাণে এরকম টাকা, মানে আওয়ামী লীগ একসাথে ইন্ডিয়াকে মিলিটারি কোঅপারেশনও দিচ্ছে, যেটা আবিদ ভাই বলতেছিলেন আসামের ক্ষেত্রে, যেটা বিএনপিও করছিল। বিএনপি যে এন্টি ইন্ডিয়া তা না, বিএনপি সভরেন্টি ধরে রাখছে ইকোনমিক জায়গায়, সামটাইমস টু রেট্রোগেট এফেক্ট, যে সে বলছে যে আমি সাবমেরিনকে বলে জোড়া রাখবো না। তাদের কনজারভেটিভিজম, তাদের ইকোনমিক কনজারভেটিজম এতটাই উগ্র যে তারা হচ্ছে মাঝে মাঝে ভালো জিনিসও করে না। কিন্তু আওয়ামী লীগের আবার ইকোনমিক কোনো কনজারভেটিজম নাই, সে হচ্ছে সব আমরা লুট করি। আমার তো মনে হয় যে শেখ হাসিনা যে পালাইছে, শি গট দ্য বেস্ট ওয়ে আউট। কারণ হালারপুত তো হচ্ছে ধরেন, মানে জেন্ডার নিউট্রাল ওয়েতে হালারপুত বলতেছি, হালারপুত তো হচ্ছে টাকা পয়সা তো মারছে। এই অগাস্টে আই ডোন্ট নো হাউ ডক্টর ইউনুস ইজ ডুইং এনিথিং, কারণ আমার তো ধারণা বাংলাদেশে রিজার্ভে কোনো টাকা নাই। আমাদের এখন রুপি ঢুকে যাওয়ার কথা। ইন্ডিয়া আসলে বাংলাদেশকে নিতে চায়, আমাদের মুসলমান আছে, গেলে কোনো সমস্যা না। সমস্যা আমাদের সভরেন্টি আছে, আমাদের ইউএন এ সিট আছে, আমরা ইউএন এর পিস কিপিং ফোর্স অনেক মানুষ দেই, আমাদের 1.5 কোটি প্রবাসী আছে বলে মাঝে মাঝে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায়। এইগুলা সমস্যা। ধর্ম এত বড় ফ্যাক্টর না, ধর্ম ফ্যাক্টর অস্বীকার করার কিছু নাই, কিন্তু ধর্ম মানুষের জীবনে যে পরিমাণ ফ্যাক্টর, ইন্ডিয়ার মাথা ব্যথার জন্য এত বড় ফ্যাক্টর না। তাহলে তো আর কাশ্মীরি নেওয়ার চেষ্টা করতো না তো, কাশ্মীরে কিন্তু কোনো ইয়েও নাই, আমাদের তো একটা সমুদ্র বন্দর আছে, মানে কাশ্মীরের কিছুই নাই, মানে কাশ্মীরের মানে ন্যাচারাল রিসোর্সও নেই, কিছুই নাই। কাশ্মীর নিতে হবে জানেন, কাশ্মীর নিতে হবে এই কারণে, যেই কারণে ধরেন মাঝে মাঝে বাংলাদেশের কিছু মানুষ কলকাতা নিতে চায়। কাশ্মীর তো নেহেরুর জন্মস্থান, হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটার জন্য হইলে তো নিতে হয় ওদেরকে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশ প্রশ্নে তারা কিন্তু সবাই একজোট, বিজেপি বলেন আর কংগ্রেস বলেন। এই কংগ্রেসের লোকজন
এই আপনি দেখবেন পশ্চিমবঙ্গের একটা টক শোতে বাংলাদেশের একজন বিতার্কিক তরুণ নেতা মেঘ মোল্লার বসু, যাকে কেউ কেউ মেঘ মোল্লা বসু বলে আইরনি করে, আমি জানি না কেন। এই মেঘ মোল্লা বসু, সরি মেঘ মোল্লার বসু গেছিলেন, তাকে হচ্ছে কংগ্রেসের এক নেত্রী হচ্ছে বিশাল অ্যাটাক। আমি ফার্স্ট মনে করছিলাম বিজেপির ভয়েসের টোন আমিও দেখে, কিন্তু ভাবছি অ্যাপারেন্টলি সে কংগ্রেস। এবং সে বলছে যে মেঘ মেঘ আপনি আমাকে বলুন বলুন আপনারা আমাকে বন্ধু ভাবেন কি ভাবেন না, সরি তোমরা তোমরা আমাদেরকে বন্ধু ভাবো কি ভাবো, ক্রেজি। তোমাকে আমি বন্ধু ভাববো কেন? তোমার যে আচরণ, তোমাকে বন্ধু ভাবা সম্ভব না। আমার বন্ধুরা তোমার মতন না, প্রথমত আর আপনার মতন না, তারা তো আবার তুমি করে টাকার ওস্তাদ। তো ওরা আসলে একমত। শশী থারুরের মতন বিদগ্ধ লোকজন যারা ইনগ্লোরিয়াস এম্পায়ার টাইপের বই লেখে, হুম। সেও হচ্ছে বলতেছে যে আওয়ামী লীগের এমপিরা মারা যাচ্ছে। পরে আবার সে সরি বলছে টুইটারে, যখন ধরানো হয়েছে যে এই কি বললেন আপনি এটা, তখন আবার সে সরি বলছে। বউ মারছে ওরে, আমি আর ওরে আমি দেখতে সেটা পাই কথা না। শশী থারুরকে দিয়ে বলানো কেন? শশী থারুরকে দিয়ে বলানো মানে ওয়েস্টকে জানানো যে মামা দেখো অবস্থা। যেটা আমরা আগের এপিসোডে বলছিলাম যে রাহুল আনন্দের বাসায় অ্যাটাক করা কেন, কারণ ওয়েস্টকে জানানো দেখো মামা তোমার বন্ধু। শশী থারুর সিং তোমার বন্ধু বলতেছে, দেখছো? হুম হুম কংগ্রেস হুম। কিন্তু আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ব্যাপারে তারা একমত। তৃণমূল বরং তুলনামূলকভাবে দেখবেন ওই টকশোতেই দেখবেন অনেক কম চিৎকার করে, কারণ মমতা ব্যানার্জি জানেন যে উনি কখনো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারবেন না। দ্য সেম গোজ ফর দ্য হোয়াটস দ্য কেরালাস চিফ মিনিস্টার এগেন, অদ্ভুত একটা নাম আছে ভদ্রলোকের, অদ্ভুত বলতেছি মানে কারণ আমি স্ট্যালিন না কি জানো, মানে সরি না, এম কে স্টালিন হচ্ছে স্টালিন, তামিল, তামিলনাড়ু। ইয়ার হচ্ছে পিনারাই, কি নাম ওনার, কঠিন কঠিন ওদের নাম উচ্চারণ করা লাগবে না। সামথিং বিজয়ান, পি বিজয়ান। আচ্ছা। ওনারা নিজেরাও জানে যে ওদের নাম উচ্চারণ করা যায় না, এই জন্য ছোট করে, ওই যে প্রথমটাকে ছোট করে দেয়, পি বিজয়ান। তো এই পি বিজয়ান হচ্ছে জীবনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারবেন। ইফ ইউ অ্যাকচুয়ালি লুক এট ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার স্ট্যাটস, ইন্ডিয়ার সব বেশিরভাগ প্রাইম মিনিস্টার আসছে হচ্ছে এই গুজরাট থেকে, ইউপির একটা চাঁদের মতো রাখা যায় এই চারটা থেকে আসে তারা। এই লাল লুনার বাইরে তারা আর জীবনে আসবে না, এটা আমরা জানি। প্রণব মুখার্জি আসছিল কারণ ওনার পড়াশোনা আবার দিল্লিতে, লিঙ্কলবি আছে দিল্লিতে, এবং ব্রাহ্মণ মুখার্জি সাহেব বলে কথা। তো এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া যেটা বাংলাদেশকে শত্রু মনে করে, কারণ বাংলাদেশ দেখায় যে ইন্ডিয়ার পার্টগুলো আলাদা হয়ে যেতে পারে। আমি একটা বাজে আলাপে আসতেছি, আলাপটা হচ্ছে যে দেখেন ইন্ডিয়াতে 1.3 বিলিয়ন মানুষ, এটা কি আপনারা জানেন? আপনার কি নর্থের নামে একটা কফির দোকান চিনেন ঢাকা শহরে? হ্যাঁ হুম। আমি শিওর যে এই অডিয়েন্স যারা দেখতেছে তাদের 70% নর্থের চিনে, আরো বেশি হইতে পারে সংখ্যাটা। না না 20% বাংলাদেশের যারা লোক- দিয়ে না তারা মনে হয় কলকাতায় থাকে। এটাও হইতে পারে, বা অনেকদিন আগে বিদেশ চলে গেছে। বাংলাদেশের লোকজন মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের পয়সা উড়ানোর একটা ব্যাপক টেন্ডেন্সি আছে, আপনি ইন্ডিয়াতে এটা পাবেন না। ওরা সাবওয়ে চিনে, ওরা ম্যাকডোনাল্ডস চিনে, কারণ অনেক বড় বাজার বলে সাবওয়ে ম্যাকডোনাল্ডস ওখানে আসছে, কিন্তু হুম। ওদের কোনো বিএফসি তৈরি হয় নাই। আপনি যদি আসলে ফলো করেন আলাপটা, ওদের কোনো কেএফসি, প্রথম আলো, ট্রান্সকম, প্রথম আলো না, ট্রান্সকম কেএফসির ভেঞ্চার আনে নাই ওখানে। কেএফসি নিজে এসে বলছে আমি এটা খুলতে চাই, কারণ এত বড় বাজার আমি হারাইতে চাই না। হুম হুম বাংলাদেশে ম্যাকডোনাল্ডস আসা লাগে নাই, বিএফসি হয়ে গেছে। হুম। বাংলাদেশের মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের পয়সা উড়ানোর একটা টেন্ডেন্সি আছে, যেটা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু মানে হয়তো ভালো না, কিন্তু বাংলাদেশের মতন ছোট দেশের ক্ষেত্রে দুইটা জিনিস খুব ভালো। একটা হচ্ছে এখানে টাকা উড়ানো যায় ছোট দেশ হলেই, এবং রেভলিউশন করা যায়। সো ফ্রম এ কনজিউমারিজ পার্সপেক্টিভ এন্ড রেভলিউশনারি পার্সপেক্টিভ ছোট দেশ আসলে ভালো। এখানে ছোট দেশ বলতে কিন্তু আমি মানে যেটা বুঝি সেটা কিন্তু মানে একই এথনিসিটির মানুষ কাছাকাছি না, এরকম না, ভাষা, এটা এগুলো কিন্তু না। গুরুত্বপূর্ণ। যদি আমাদের এখানে 20টা এথনিসিটি হইতো তাহলে কিন্তু হলো রেভলিউশন না, করা সহজ হতো না না, আর কি। রেভলিউশন করা যেত না, কিন্তু কনজিউমারিজম আসতো। আচ্ছা। গেমটা হচ্ছে কনজিউমারিজমের জন্য, যেটা লাগে হচ্ছে কানেক্টিভিটি। হুম ইন্ডিয়ার ওই চিকেন নেকটা দেখলেই বোঝা যায় ওর কানেক্টিভিটির অবস্থা কদ্দূর। হুম যেই দেশে দুনিয়ার সব জায়গা থেকে সব জায়গায় ট্রেনে যাওয়া লাগে, হুম কানেক্টিভিটি বাড়াইছে ওরা, প্লেন টেন দিছে, অনেক কিছু করছে, আমি বলতেছি না তারা তো চেষ্টা করতেছে না। ইন্ডিয়া ইজ ট্রাইং দের বেস্ট ফ্রম দিল্লি টু কিপ ইট টুগেদার। হুম কিন্তু আপনি যদি জর্জ সরোসকে চিনেন কিনা জানি না, ওনার নামে কনস্পিরেসি আছে, কারণ উনি ইহুদি। ইন্ডিয়াতে অনেক কনস্পিরেসি করা হয়েছে ওনার নামে, কারণ উনি 22 সালে জাস্ট বলছেন যে উনি ওখানে ইনভেস্ট করতে চায়, আর কিচ্ছু করে নাই। কিন্তু উনি জাস্ট বলছে, মোদি কিন্তু এই সরোজকে দেখতেই পারে না, এবং মোদিকেও অনেকে সরোজ দেখতে পারে না। অনেকেই দেখতে পারে না। সরোসের আবার বাংলাদেশে অনেক প্রজেক্ট আছে, কিন্তু জর্জ সরোস খুবই ভালো লোক। আমি যে এখানকার আমার এক বন্ধু আছে, আইরিশের বন্ধু, আমার সাথে ব্যবসা করে, ওর সাথে কথা হচ্ছিল। ও বলতেছিল যে সরোজকে তো গালিগালাজ করার কিছু নাই, ও তো কনসার্টের টাকা দিত 80-90 সালে। ওর মানে টাকায় এটা কি জয় বাংলা কনসার্টের মতো? এত খারাপ না, মস্কোতে স্করপিয়ন্স এর কনসার্ট হইতো, যে উইন্ড অফ চেঞ্জ টাইপের গান টান তখন গাওয়া হতো, Yes, ওখানে yes. যাই ফলো দ্য হুম মস্কোয়া। তো এইরকম জিনিসপত্র ধরেন কনসার্টের টাকা দেয়, ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে ওনার একটা এনজিও আছে, ইউনিভার্সিটিতে টাকা দেয়, এটা গুরুত্বপূর্ণ। এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন, যেটা ইউডব্লিউ, ওদেরকে কিছু টাকা দিচ্ছে এক সময়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় টাকা দিচ্ছে বলে আমি দেখছিলাম এক সময়, প্রবাবলি দিচ্ছে কিছু টাকা। আর ইউরোপের সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিন্তু ওদের মানে সরাসরি খোলা। এগুলো তো ভালো কাজ, এগুলো তো খারাপ কাজ না, কিন্তু হুম মোদির হুম এটা পছন্দ না।
কারণ জর্জ সোরস যেখানে টাকা দেয় সেখানে সাধারণত মিডল ক্লাসকে বাড়ানোর একটা প্রবণতা থাকে, আর কিছু না। হুম মিডল ক্লাস যেন অ্যাফ্লুয়েন্ট হয়, এই ধরনের একটা আলাপ থাকে। হুম হুম এবং ডেমোক্রেটিক পার্টি তোমার ফান্ডিং আছে বলে আমরা জানি। তো এই মিডল ক্লাস অ্যাফ্লুয়েন্ট করতে চাওয়ার আশাটা কোথেকে আসে? বিনোদ খোসলা নামে একজন ইন্ডিয়ান আমেরিকান ভদ্রলোক আছেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট। উনিও বলছেন এটা, যে ইন্ডিয়া ভাঙ উঠে চায় না উনি, কারণ উনি আবার ইন্ডিয়ার সিটিজেন। তো কিন্তু উনি চাই যে ইন্ডিয়া একটু ডিসেন্ট্রালাইজড হোক। কারণ হুম ইন্ডিয়াতে ডিসেন্ট্রালাইজেশন না হওয়ার কারণে, আমি তো কলকাতায় তো যাওয়া পড়ছে আমার প্রচুর, রাস্তায় দাঁড়িয়ে পাপড়ি চাট খেয়ে ওটুকুই ওদের মানে ওদের it's not a bad way of living. I'm not saying it's a bad way of living. Trust me, I'm not saying this. আমি বলতেছি যে এই সিস্টেমটা কনজিউমারিজমের জন্য ভালো না। হুম এই জন্য ওদের ওখানে অ্যাডিডাস আছে, কিন্তু ওদের ওখানে অ্যাডিডাস কিনে বাংলাদেশের লোকজন কলকাতাতে অ্যাডিডাস কিনে, আর অ্যাডিডাস চলে হচ্ছে মুম্বাইতে, দিল্লিতে। আপনি জয়পুর গেলেও, জয়পুর তো রাজস্থানের ক্যাপিটাল, হুম হুম আপনি কোনো অ্যাডিডাসের শোরুম পাবেন না। এই যে ব্যাপারটা কি জানি খায়, একটা ডাল ছুরমা, ডাল সামথিং ছুরমা, এগুলা খাইতেছে রাস্তায় বসে বসে লোকজন। এগুলো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ভেরি এগুলো এগুলাই তো খাচ্ছে ওরা। হ্যাঁ হ্যাঁ, মানে লোকজন ধরেন ওই যে গুরগাঁওয়ের হসপিটালের নিচে বা দিল্লির হসপিটালের নিচে সাবওয়েতে যাবে না, তারা বাইরে গিয়ে ওই যে ফাজল ভাই কা মনপসন্দ বিরিয়ানি খাবে বসে বসে। ওগুলো মজা, মানে সমস্যা হলো ওগুলো এত মজা। ওর মজাও, মানে মজাটা তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ওখানে কনজিউমারিজমের প্রচলন করা যাচ্ছে না। এই কারণে দেখবেন দেখেন, আমি ব্যবসায়ীদের কাছে খুব পছন্দ করি এমন না, কিন্তু আইএমএফ লবির লোকজন, যেমন ধরেন বারাক ওবামা, হি স্টিল ভেরি অ্যাক্টিভ ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। অনেকে হয়তো স্বীকার করবে না। 23 সালে বলছিল, আপনি দেখছিলেন কিনা জানি না, আচ্ছা বারাক ওবামার ব্যাপারটা, এটা তো খুবই ইন্টারেস্টিং। বারাক ওবামার ব্যাপারটা হলো হচ্ছে, এটা 23 সালে G20 সম্মেলন হয় একটা, মানে ভারতে G20 হয় ওদের এগুলা, হ্যাঁ। হ্যাঁ, মানে ওইখানে মোদি যেটা করে, ওই যে সব বস্তি ঢেকে দেয়, মানে যাতে যখন গাড়িগুলা যাবে হচ্ছে ইয়া দিয়ে, যাতে মানে ফরেন ডেলিগেটসদের, ফরেন লিডারদের, তারা যেন দেখতে না পায় বস্তি আছে। এটা নিয়ে কিন্তু বিশাল কাহিনী হয়, মানে তাদেরকে সরাই দেয়, তাদের দোকানপাট নাই করে দেয় কিছুদিনের জন্য। এই গ্রিন স্ক্রিন বসানো যায় না ওখানে। হ্যাঁ, এই সবচেয়ে ভালো হয়তো গ্রিন স্ক্রিন বসালে। তো এই কাজটা সে করে, কিন্তু এইখানে 2023 সালে হচ্ছে একটা কাহিনী ঘটে আর কি। বারাক ওবামা সে একটা আলাপ দেয় যে ভারত মানে বা বিজেপি যদি মুসলিম মাইনরিটিজের উপরে এই ধরনের অত্যাচার তারা করে, যে ধরনের অত্যাচার তারা করছে, তারা কিছুদিন আগে কিন্তু বুলডোজারদের দিল্লিতে মানে হচ্ছে মুসলমানদের ব্যবসা ঘর, মানে এগুলা কিন্তু হচ্ছে ওই যে সাব ইয়াদ রাখা জায়গা, ওই সময়ের পরপরই তো লেখা হয়েছে আর কি এটা। তো ওই সময়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু, মানে আরো কিছুদিন পর, ওটা বেশ কিছুদিন আগে, তো সে দাবি করে যে ইন্ডিয়া কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে যদি তারা এই কাজটা করতে থাকে। হ্যাঁ, আর এই বারাক ওবামা কিন্তু আসলে হচ্ছে, মানে তার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হচ্ছে সরোসের। মানে ব্যাপারটা হইলো কি, যে আমরা যেভাবে তুই প্যারালাল টানছিলি যে হচ্ছে ইন্ডিয়ার যে এজেন্সি গুলো আছে বা ইন্টারেস্ট গ্রুপ আছে, র বা ইন্টেলিজেন্স একটা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ, বাসদ একটা ইন্টারেস্ট, বাসদ একটা ইন্টারেস্ট গ্রুপ, জাসদ একটা ইন্টারেস্ট গ্রুপ, রাইট? মানে পশ্চিমবঙ্গ একটা গ্রুপ, দিল্লি একটা গ্রুপ, ইন্টেলিজেন্স একটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে একটা ইন্টারেস্ট গ্রুপ এই বাংলাদেশে বিভিন্নভাবে অপারেট করে। ঠিক একইভাবে আমরা যদি বলি না যে ইন্ডিয়া এবং বাংলাদেশের লোকজন, মানুষ ভাবে কি যে মনে হয় ইউএস এর ইন্টারেস্ট গ্রুপ মনে হয় একটাই, যে মানে একটা ইন্টারেস্ট গ্রুপ, সে মানে আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া বা বাংলাদেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সবাই এক ইন্টারেস্ট গ্রুপ কাজ করে। ব্যাপারটা এভাবে কাজ করে না। ইউএস এরও অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, তার মধ্যে যদি আমি একটা বড় ইন্টারেস্ট গ্রুপ ধরি তাহলে হচ্ছে একটা পেন্টাগন, আর একটা হলো সরোস। মানে আইএমএফ, আমি বলতে পারি আইএমএফ, মানে আইএমএফ। হ্যাঁ, মানে সরোজ যতখানি, বারাক ওবামা ততখানি, ততখানি, হিলারি ক্লিন্টনও কিছুটা। এবং তাদের ইন্টারেস্টটাকে আমি খারাপও মনে করি না, তাদের ইন্টারেস্টটা সহজ। যে মানুষ, আপনি দেখছিলেন মনে হয়, আপনার সাথে কথা হয়েছিল এটা নিয়ে, যে ইউনুসের একটা ইন্টারভিউতে উনি বলছিলেন, ডক্টর ইউনুসই বলছিলেন যে মানুষের টাকা থাকলে তার টাকাটা খরচ কর, টাকাটা জমায় রাখিস না, ইনহেরিটেন্সের কিছু নাই। এক্স্যাক্টলি এই কথাটা সে কলকাতা যেও বলেছে, কিন্তু এটা কিন্তু সে কলকাতা যেও বলছে 2018 সালে। এটা কিন্তু সরোসও বলে, কিন্তু সরোসের ছেলে পেলে যে তার কোম্পানিতে চাকরি করে না এমন না, তার কোম্পানির এমডি তার ছেলেটাই হয়। কিন্তু আপনার যদি বিলিয়ন বিলিয়ন ডলার ফালায় যাওয়ার কিছু নাই, যেটা বিল গেটস, তারা বিল গেটস, ওয়ারেন বাফেট, তারাও মোটামুটি জায়গায় একমত যে আমরা বিলিয়নস অফ ডলার্স আমাদের বাচ্চাদেরকে দিয়ে যাবো না, আমরা হয়তো 5 বিলিয়ন দিয়ে যাবো, উইচ ইজ স্টিল ওয়ে মোর দেন হোয়াট আই উইল এভার সি ইন মাই লাইফ। কিন্তু বাকিটা মানে 100 বিলিয়ন কামায়, 95 তারা দান করে। আমরা জানি যে বড় লোকদের দান করার একটা টেন্ডেন্সি থাকে।
এবং আমার ধারণা দানের মানে নিয়ে আমাদের আরো সচেষ্ট হওয়া উচিত যে কার টাকা বাংলাদেশ কই যায়। ছাড়া। হ্যাঁ, বাংলাদেশের তো ওগুলো বড় লোক না, ওগুলো বড় লোক না, ওগুলো কম ইনকম জাত শয়তান। হুম ডিফারেন্স আছে তো। ধরেন বাংলাদেশের ক্ষেত্রেও তো কিছু বড় যে দান করে না এমন না। যেমন একটা মেডিকেল কলেজ আছে জহুরুল ইসলাম মেডিকেল কিশোরগঞ্জে, হুম হুম ওরাই কিন্তু ইস্টার্ন হাউজিং এর মালিক। হুম 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 হুম, তো জানি। দান করার টেন্ডেন্সি বাংলাদেশে তৈরি হয়েছিল এক সময়, সেই টেন্ডেন্সিটাকে সিস্টেমেটিক্যালি নষ্ট করা হয়েছে। এটা নিয়ে হুম, আমরা একদিন আলাপ করতে পারবো বিষয়। আচ্ছা, হুম বাংলাদেশের বড় লোকদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। হুম বাংলাদেশে এখন জাতীয় বুর্জোয়া নামে একটা টার্ম আছে তো, বড় লোকদের প্রতি একটা এক্সপেকটেশন থাকে যে তোরা দেশটাকে বাঁচা, হুম হুম হুম, এইটাকে নাই করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এক্স্যাক্টলি। বানানো হয়েছে তাদেরকে সিঙ্গাপুরের বড় লোক, তাদেরকে সিঙ্গাপুর বেশ বড় লোক বানানো হয়েছে। হ্যাঁ, এটা এই যে খুব খারাপ সামিট হয়েছে। গ্রুপ এবং হচ্ছে এই আদানির সাথে যোগসাজশ করে এটা আমাদের জন্য এগুলোই খারাপ তো টাকা হয়েছে। গেছে। হুম আবার ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কাজ করে না কেন? কারণ ইন্ডিয়া তো একটা বড় দেশ। হুম কারণ আপনি ঘুরে ফিরে কতখানি একটা জিওগ্রাফিক লিমিট আছে পৃথিবীর, হুম যে আপনি শেষ পর্যন্ত মহারাষ্ট্রের বিলিয়নিয়ার হইতে পারেন। হুম আপনি আসামে গিয়ে চ্যারিটি করবেন না মহারাষ্ট্রের বিলিয়নিয়ার হয়ে। হুম সরোজ সাহেব সেটা করতে পারে, যেটা জন্য তাকে ফাউন্ডেশন বানাইতে হয়। এবং হুম সেও শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টিকে যতখানি চিনে হুম বা রিপাবলিকান পার্টিকে যতখানি চিনে, আমাদের দেশের আওয়ামী লীগকে চিনে না। হুম হুম ফর এক্সাম্পল আমি যদি বলি এটা, যে দীপু মনি নামে আমাদের একজন মন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড কাজ করতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে। এক্স্যাক্টলি। এবং টিআইবি যেভাবে একসময় বিএনপির পিছনে লাগছিল, হ্যাঁ, সেইটা আওয়ামী লীগের সময় করতে পারে নাই। এর একটা বড় কারণ হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্রলোক। টিআইবির ও মানে সরস্বতী ফান্ডের যারা লোকজন। এবং এই ভদ্রলোকের আন্ডারে কিন্তু সুমন কাজ করতো মনে হয়। এগুলোতে আমরা না যাই, আমি আচ্ছা, এগুলো যেতে চাচ্ছি না। আমি যেতে চাইছি সেটা হচ্ছে যে এই ভদ্রলোকের কারণে, ওনার নাম হচ্ছে তৌফিক, কি যেন নাম ওনার, মনে পড়ে কি আপনার? তৌফিক। তৌফিক নেওয়াজ, আই থিঙ্ক তৌফিক নেওয়াজ, নেওয়াজ। নেওয়াজ, এক্স্যাক্টলি, তৌফিক তৌফিক নেওয়াজ। নেওয়াজের টিআইবিতে উনি ডিরেক্টর ছিলেন, এবং টিআইবি আওয়ামী লীগের সময় অ্যাক্টিভ থাকতে পারে নাই। টিআইবি কিন্তু দেখেন, আওয়ামী লীগের জিতার জন্য যদি 8 সালে ঘাতানিক দায়ী হয় বা হুম জাফর ইকবালরা দায়ী হয়, বিএনপির হারানোর জন্য দায়ী হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশকে দুর্নীতির ব্যাপারে চ্যাম্পিয়ন বানানোর মাধ্যমে, চ্যাম্পিয়নরা বানাইছে বিএনপি, হ্যাঁ, চ্যাম্পিয়নের রিপোর্ট করার না না, মাধ্যমে। এইখানে ব্যাপার আছে। চ্যাম্পিয়ন বানাইছে কি? 2001 সালে যদি বিএনপি চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, তাহলে কার জন্য চ্যাম্পিয়ন হবে? আওয়ামী লীগের জন্য হবে, কারণ তার সেটা আগে তো আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু সেটা তারা বজায় রাখতে পারছে। দে কেপ দ্য স্ট্রেক, ওই ডুয়োলিঙ্গোর মতো। হুম পয়েন্ট ছিল হচ্ছে যে আমাদের বাংলাদেশের বড় লোকগুলা ওই ব্যাপারটাতে নাই যায়ই না, তাই আমরা হচ্ছে সরোজকে নিয়ে অনেক সন্দেহে ভুগি। এত হুম সন্দেহের কিছু নেই, বড় লোকরা তো টাকা ঢালবেই। হুম ওই যে আমাদের যে ইকোনমিক যে সিস্টেমটা বাংলাদেশের, হুম এবং আমাদের যে ধরেন মানে ইউনূস সাহেব যেটা বলছিল যে আমরা হচ্ছে ইনহেরিটেন্স রেখে যাওয়ার কিছু নাই, হুম সরোজও বলছিল ইনহেরিটেন্স রেখে যাওয়ার কিছু নাই। তো দে হুম ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য ওয়ার্ল্ড। এখন সেই জিনিসটা হয়তো আমার পছন্দ হবে না, আমার কাছে মনে হতে পারে যে এটা এটা বেস বানানো না। আমার মূল পয়েন্ট হচ্ছে এটা সেন্ট মার্টিনের বেস বানানো। সেন্ট মার্টিনের চেয়ে আন্দামান দ্বীপ বেস বানানোর জন্য অনেক ভালো, এটা ব্রিটিশ অনেক আগে বুঝে ফেলছে। এই কারণে আরএসএস এর ফাউন্ডার সাভারকারকে ওখানে বহুদিন তারা আটকায় রাখছিল, ওইখানে এসে বামপন্থী থেকে ডানপন্থী হয়ে গেছিল। বেস বানানোর জন্য সেন্ট মার্টিনে কেউ ভাই কোনো, সেন্ট মার্টিনের জীবনে বহুবার যাওয়া পড়ছে আমার, সেন্ট মার্টিনে কেউ জেলখানা বানাবে না। ওটা অনেক সুন্দর ছোট্ট একটি কোরাল দ্বীপ, ওটি ছোট্ট কোরাল দ্বীপই থাকবে সবসময়। বাংলাদেশের ব্যাপারে মূল ইন্টারেস্ট এইটা না, বাংলাদেশের ব্যাপারে মূল ইন্টারেস্ট বাংলাদেশ একটা এক্সাম্পল। কেন 2017 চীন থেকে ডিল আসছে মমতা ব্যানার্জির কাছে যে চলো আমরা একটা ডিল করি। এখন হুম ইন্ডিয়ার কনস্টিটিউশনটা এত বড় এত মোটা যে চন্দ্রশেখর আজাদ নামে একজন নেতা আছে আমার খুব পছন্দের ইউপির, উনি ছাড়া কেউ মনে হয় এটা কোনদিন পড়া দেখে নাই যারা পলিটিক্স করে। শশী থারুর এটা পড়ে নাই আমি উনি sure। তো মনে হয় হচ্ছে ইয়া নিয়ে ঘুরে, সংবিধান নিয়ে ঘুরে, তাই উনি তো? সংবিধান হাতে নিয়ে গ্রেফতার হাতি হয়েছিল নিয়ে জামিন ঘুরে, মুক্তির সামনে। খুবই ইন্টারেস্টিং। মানে রিয়েল লাভ দ্যাট গাই। আমি হিন্দি বলতে পারি না, নাইলে গিয়ে দেখা করতাম তার সাথে। তো ইন্ডিয়ার কনস্টিটিউশন আসলে বাধা দেয় না স্টেট গুলাকে ডিল করতে। হুম যারা আগ্রহী তারা বাংলাদেশের কনস্টিটিউশনের পাশাপাশি ইন্ডিয়া, আমি চেষ্টা করছি বাংলাদেশের কনস্টিটিউশন থেকে এখন একটু প্রমোশন নিয়ে ইন্ডিয়া কনস্টিটিউশন পড়তে। এরপর হয়তো আমি ইউকের কনস্টিটিউশন পড়ার চেষ্টা করবো, তারপর আবিষ্কার করবো ইউকের কনস্টিটিউশন নাই। তো যাই হোক, কেরালা নামে যে জায়গাটা, কেরালা অলরেডি একটা ফরেন সেক্রেটারি অ্যাপয়েন্ট করছে। হুম ওই জায়গাটার নাম কি? পশ্চিমবঙ্গ। হুম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তিস্তা ব্যানার্জির পাশাপাশি সেও ডিল করতে চাইছিল যে আমিও একটু চীনের সাথে ডিল করে দেখি, প্রধানমন্ত্রী হওয়ার সুখটা আমি একটু উপভোগ করি। কবিতা তো অনেক লিখলাম। এবং তো ছবিও আঁকলাম। হ্যাঁ, তামিলনাড়ু এত কিছু করে না, কিন্তু তামিলনাড়ু মালয়েশিয়াতে সিঙ্গাপুরে তাদের যে লেবারার যায়, এই ব্যাপারটা নিয়ে তারা খুবই উচ্চকিত যে এই রেমিটেন্সের টাকা তারা বেশি পাইতে পারে কিনা। হুম প্রত্যেকটা স্টেটেরই এই এই ধরনের স্টেট যারা যারা গুরুত্বপূর্ণ স্টেট, তাদেরই একটা এরকম ভাঙনের মানসিকতা আছে। মুম্বাই একটা আরেক কাঠি সরেস। মহারাষ্ট্রের হিসাবটা হচ্ছে যে আমার রাজনীতি আমার মতন করতে দাও। তার শিবসেনা আছে, তার নবনির্মাণ সেনা আছে, আরেকটা রাজ ঠাকরের, তার বহুত রকমের এরকম সেনাবাহিনী আছে। হুম তার সেনাবাহিনীগুলো আবার রাজনৈতিক সেনাবাহিনী। তো এই ব্যাপারগুলো শেষ পর্যন্ত দিস উইল এফেক্ট ইন্ডিয়া। দেখেন শেষ পর্যন্ত বিজেপিরও বিগেস্ট এলাই কর্ণাটকে বিজেপি নিজে না,
জনতা দল সেকুলার নামে একটা দল, যারা আবার গ্রিন পলিটিক্স করে কর্ণাটকে। ইন্ডিয়া একটা আনন্যাচারাল কান্ট্রি ইন দ্য সেন্স যে এই কারণে না যে ইন্ডিয়া কি কি করে না করে, ব্যাপারটা ইন্ডিয়া এত বড় যে ইন্ডিয়াকে ডিসেন্ট্রালাইজ করাটা একটা সময়ের দাবি। ইন্ডিয়া ইজ লাইক হলি রোমান এম্পায়ার। আপনারা পড়ছেন কিনা জানি না, আবিদ ভাই মনে পড়ছেন হলি রোমান এম্পায়ারের কথা। ওখানে অনেক রকমের ভাষার মানুষ ছিল, ওটা কোনো সমস্যা নাই। হলি রোমান এম্পায়ারই আস্তে আস্তে এখন ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে। কিন্তু হলি রোমান এম্পায়ারকে রাইখা দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন করা যায় না, কারণ তখন বাকি রাজ্যরা মনে করে যে ওরা তো আমাকে দখল করতে চাবে। তখন তো ফ্রান্সের মনে হবে যে হলি রোমান এম্পায়ার তো আমাকে ওর হলি এম্পায়ারের মধ্যে ঢুকাইতে চায়। সেম ঘটনা এখন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে হচ্ছে। এবং কিন্তু হলি রোমান এম্পায়ারের কিন্তু একটা বিষয় ছিল, সে বিষয় ছিল কিন্তু সবাই কিন্তু সমান স্ট্যাটাস পাইতো না। সেম ঘটনা ইন্ডিয়াতে ঘটছে, সেম ঘটনা ইন্ডিয়াতে ঘটতেছে। হ্যাঁ, সেম ঘটনা ইন্ডিয়াতে ঘটতেছে। এখন ইন্ডিয়া যদি রাশিয়ার মতন হইতো, সে কিছু জায়গাকে রিপাবলিক বানায় ফেলতে পারতো, হিন্দি ভাষীদেরকে চারদিকে ছড়াই দিতে পারতো, তারপর বলতো কর্ণাটক রিপাবলিক অফ কর্ণাটক, তার একটা প্রাইম মিনিস্টার আছে, রিপাবলিক অফ মহারাষ্ট্র, তার একটা প্রাইম মিনিস্টার। সেটা তো আবার ইন্ডিয়া করতেছে না। ইন্ডিয়া চাইতেছে একটা ইউনিফাইড আখান্ডা ভারত। আখান্ডা ভারত অনেক পরে, আখান্ডা ভারত হওয়ার জন্য আগে ভারতকে খন্ড খন্ড হইতে হবে। না, ওরা কিন্তু এই জন্য হচ্ছে ওই যে একটা মানে ওই যে ইউনিফর্ম সিভিল ল আনতে চাচ্ছে, যে সারা ইন্ডিয়াতে একটাই ল। কিছু কিছু জায়গায় কিন্তু মানে মানে কিছু কিছু জায়গায় না, মানে হিন্দু মুসলমানদের মধ্যে আলাদা কিছু ল আছে, ঠিক আছে? মানে দিস ইজ ব্যাড ফর কনজিউমারিজম, আর কিছু না। এত বড় দেশ আপনি সাপ্লাই চেইন দিয়ে ম্যানেজ করতে পারবেন না। তো আমার নিজের হিসাব হচ্ছে যে ভারত, মানে আবিদ ভাই আমাকে কি জানি বলতেছিল ভারতের এক্সটার্নাল বন্ধুদের ব্যাপারে, ইন্টারনালি তো ভারতের কোনো বন্ধু নাই। দিস শুড নট লাস্ট এজ এ কান্ট্রি। আমি খারাপ অর্থে বলতেছি না, ভারতের কোনো বন্ধু যদি এটা শোনেন বলেও প্লিজ আমাকে শত্রু মনে করবেন না। ভারতের সাথে ইউনিয়ন হোক, কনফেডারেশন হোক, আমি সবসময় চাই আসছি ছোটবেলার থেকে। পয়রা বড় হয়েছে শীর্ষেন্দুর বই, সমরেশ মজুমদারের বাজেট ট্র্যাশ বইগুলা, তারপর একটু বড় হয়ে সৈয়দ মুস্তাফা সিরাজের ভালো বই পড়ছি। আমার কোনো সমস্যা নেই ভারতের সাথে। দেশটা এত বড় এবং এত আনইকুয়াল যে আপনাদের লোকজন এখনো মানে এখনো আপনাদের টয়লেট অ্যাক্সেস বাংলাদেশের চেয়ে খারাপ, কিন্তু আপনাদের বিলিয়নের সংখ্যা অনেক বেশি বাংলাদেশের চেয়ে। আপনাদের বিলিয়নের 50-এর উপর, আমাদের বিলিয়নের 2 জন বা 3 জন। এখন এটার মানে এই না যে আমরা কাংলু, কারণ আমাদের আবার না, ওরা এই কাংলু মনে করতে ভালোবাসে, কিন্তু এই শুধু আমাদেরকে কাংলু মনে করতে ভালোবাসে তা না। ওরা যে হচ্ছে ওদের বিভিন্ন প্রতিবেশী, তাদের সাথেই তো ওদের সবাই প্রত্যেককে এক একটা বিভিন্ন টার্ম দিয়ে এক একটা মানে কাংলু তো প্রজেকশন অফ ফিয়ার, ও তো ভয় পায় বাংলাদেশকে। বাংলাদেশের দেখা দেখি যদি কেরালা বলে আমি চলে যাব, কেরালা উইল বি বেটার অফ ইন্ডিপেন্ডেন্ট, জাস্ট লাইক ক্যালিফোর্নিয়া। কেরালা তো নিজেকে বলে ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া। ও চলে গেলে ভালো থাকবে। ওর ভাষাও মিলে না, আন্ডালাম মান্ডালামকে কি যেন বলে ওরা, ভাষা তো অনেকই মিলে না, এটা ব্যাপার না। তো আবিদ ভাই আপনি জানি আমাকে কি বলতেছিলেন যে ওদের ইন্ডিয়ার শুধু ইন্টারনাল না এক্সটার্নাল এক্সটার্নালও বাজে অবস্থা। হ্যাঁ আবিদ। হ্যাঁ, আমি মানে যেটা আমরা আলাপ করতেছিলাম যে ইন্ডিয়ার ওই বন্ধু যে নাই, এটা আমি একটা এক নিঃশ্বাসে দেশগুলা একটু দেখি আমাদের এবং ইন্ডিয়ার এই সার্ক, বৃহত্তর সার্ক, মানে আমি যদি মায়ানমারকে ইনক্লুড করি, আমাদের যেহেতু প্রতিবেশী, তো আমি একটা ছোট করি আর কি, স্ট্যান্ডার্ড মাপি যে আমরা আসলে 2 টাইপের বর্ডার হইতে পারে যদি ইন্টারন্যাশনালি দেখি। একটা হচ্ছে ইউএস মেক্সিকো বর্ডার, একটা হচ্ছে ইউএস কানাডা বর্ডার। ইউএস কানাডা বর্ডার হচ্ছে অনেকটা হচ্ছে যে মানে আসো ভাই ভাই আমরা হচ্ছে ক্রিকেট খেলি, আসো আমরা একসাথে বসে দাবা খেলি। আর ইউএস মেক্সিকো বর্ডার হচ্ছে আসো সীমান্তে লোক মারি, যেটা হচ্ছে ইন্ডিয়া আমাকে মানে মনে করে, এবং ও মোটামুটি সব ওর নেইবারকে মনে করে যে ও ব্রিটিশ রাজের একটা এক্সটেনশন। এজন্য হচ্ছে দেশ আরো বড় করতে হবে। ব্রিটিশ রাজ যেমন বড় করতে, ব্রিটিশ রাজ বলতে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। আমি একটা ছোট্ট নোট করতে চাই, মানে এটা পরে ভুলে যাব এই জন্যই সরি। সেটা হলো যে বিএসএফ কিন্তু শুধুমাত্র পাকিস্তান বর্ডারে এবং বাংলাদেশ বর্ডারে কাজ করে। মানে পাকিস্তান হওয়ার মানে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হলো তখন তারা যে বর্ডারে যে সিকিউরিটি ফোর্স, অন্যান্য জায়গায় কিন্তু বিএসএফ কাজ করে না। নেপালের বর্ডারে, ভুটানের বর্ডারে বা চীনের বর্ডারে এটা কিন্তু বিএসএফ কাজ করে না, ঠিক আছে? মিয়ানমারের বর্ডারে বিএসএফ কাজ করে না, শুধু আমাদের বর্ডারে এবং পাকিস্তানের বর্ডারে তারা এই ধরনের ব্যবহার করে। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে হচ্ছে আমাদের 1975 সালে একটা হচ্ছে বর্ডার লাইন কিছু একটা হলো হচ্ছে একটা আমাদের নীতিমালা আছে, গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুসারে ওরা কিন্তু গুলি করতে পারবে না, আমাদের কিছু প্রসেস আছে। সরি আবিদ বলো বাকিটা। আচ্ছা, আমরা দেশগুলা প্রথমে দেখি যে আমাদের ওই পাকিস্তানের সাথে এই ইন্ডিয়ার কেমন সম্পর্ক, ওটা আমরা সবাই জানি। ওরা 2 দিন পরপরই যুদ্ধ করে,
তো প্রতিবেশীর সাথে কেমন যুদ্ধ হয়? তুমি যদি যুদ্ধ করো তাহলে তো তুমি বন্ধু না, গেল পাকিস্তান বাদ। আমরা যদি দেখি যে ও অনেক বড় গণতান্ত্রিক দেশ, ও কি গণতন্ত্র নিয়ে ওর কোনো আগ্রহ আছে? আমরা মিয়ানমারের কেসটা যদি দেখি, মিয়ানমারে কোনো গণতন্ত্র নাই। এই মানে অনাদিকাল থেকেই মিয়ানমারে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র মানে এই সামরিক জান্তা সরকার পড়ার আগ পর্যন্ত পড়বে বলেও মনে হয় না। তো আমার এক এই বার্মিজ বন্ধুর সাথে একবার আমি আলাপ করতেছিলাম যে তোমরা কিভাবে দেখো এই যে তোমাদের যে গণতন্ত্র নাই, তোমরা যে সামরিক শাসনেই তোমাদের বাপদাদারাও ছিল, তোমরাও আছো। তো ও আমাকে বেশ ফিলোসফিক্যাল একটা কথা বলছে। ও বলছে যে বুদ্ধ কি বলছে, বুদ্ধ বলছে জীবন তো জরাময়, আমরাও এই জরার সময় কাটাচ্ছি। এই যে সামরিক শাসনকে ওরা এইভাবে জাস্টিফাই করলো, আমার কাছে মনে হলো। তো ও কি করছে, মানে একটা দেশ সে বলতেছে বন্ধু, মানে সে প্রতিবেশী, সে প্রত্যেকটা দেশে আর্মি ঢুকাইছে। এই যে মায়ানমারে সে হচ্ছে কোনো একটা দেশে ডেমোক্রেসি নাই, সে কত $434 বিলিয়ন কালাদান প্রজেক্ট করতেছে, পোর্ট বানাইতেছে এই যে সামরিক জান্তা সরকারের সাথে, যার হিউম্যান রাইটস নিয়ে কিছু নাই, মানুষকে পোড়ায় মারে, রোহিঙ্গাদের হচ্ছে রেপ করে পোড়ায়া আমাদের এখানে পাঠাই দিছে। তারা ওইখানে পোর্ট করতেছে, বিজনেস করতেছে, তাদের কোনো আগ্রহ নাই। কার ডেমোক্রেসি আসলো না আসলো কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, কালাদান প্রজেক্ট 2015 সালে তারা নাগাল্যান্ডে, আমার যে আবার একটু ঢুকি, সেভেন সিস্টার্স এর যে এই যে এই বিদ্রোহী সংগঠন বা স্বাধীনতাকামী সংগঠন NSCN কে আর হচ্ছে KYKL কে মারার জন্য তারা মায়ানমারে ঢুকে গেছে মিজোরাম বর্ডার দিয়ে। তারা যুদ্ধ করে আসছে, আর্মি ঢুকাই দিল। তারপরে যে আমরা যদি দেখি শ্রীলঙ্কার সাথে তো 1987-তে রাজীব গান্ধী খুব সম্ভবত আর্মি ঢুকাইছে, এবং হ্যাঁ এই কারণেই মারা গেছে। ইন্ডিয়া যে কি পরিমাণ একটা বিজার রাষ্ট্র, তাদের এই ভিলুবিল্লে প্রভাকরণকে অস্ত্র দেয়, আবার ইন্ডিয়ার সাথে মারামারি করে। তাদের ইন্ডিয়ান আর্মি ছিল 1987 থেকে 1990 সাল পর্যন্ত, তারা ওয়ার ক্রাইম করছে, সেক্সুয়াল ভায়োলেন্স করছে, যে কারণে শ্রীলঙ্কানরা কোনোদিনই আমার মনে হয় ওদের বন্ধু ভাববেন, তামিলরা বন্ধু ভাববে না, সিংহলিজরা তো দূরেই থাক। তারপরে এই যে মালদ্বীপে 2024 মে পর্যন্ত তাদের আর্মি ছিল, তাদের তো ভাগানো হয়েছে। তোমার বার্থডেতে এই আর্মিদের ভাগানো হয়েছে। তারপর হচ্ছে ভুটান তো আমরা দেখলাম 1949 সালে তারা এই যে করদ রাজ্য, ওইটা আবার 7 সালে এসে এই যে নতুন রাজা চেঞ্জ করছে, যে তোমার কথা শুনে আমি করব না, এই ফরেন পলিসি চেঞ্জ করব না। চায়না ঢুকছে, ওইটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করব, চায়না রিয়া। তো ভুটানের কিন্তু আর্মি নাই, কিন্তু ভুটানের এরকম র্যাব ট্যাব মার্কা 2টা জিনিস আছে, যাদের হচ্ছে দেহরাদুন এবং খুব সম্ভবত দিল্লিতে তাদের ট্রেনিং দেয়। RBA RBG নামে অপারেশন ক্লিন হার্টের মতো 2003-এই অপারেশন অল ক্লিয়ার করে। উলফাকে ওইখান থেকে এই যে 10 ট্রাক কি 20-25 ট্রাকের বেশি অস্ত্র ওইখান থেকে উদ্ধার করে আবার ইন্ডিয়াকে দিয়ে দেয় ভুটানের লোকজন, এবং ইন্ডিয়ান আর্মি নিয়ে আসে। তারপর হচ্ছে যেই নেতা যারা ছিল, বিদ্রোহী নেতা, সিভিলিয়ান যারা ছিল ইন্ডিয়ান এই যে উলফার, সবাইকে ধরে দিয়ে দেয়। তো এই যে আমি যেটা বলতেছিলাম, ইন্ডিয়া একটা মানে রাষ্ট্র যার কোনো বন্ধু নাই। তো আমি জানি না তোমরা একমত কিনা, আমরা আসলে এই ট্র্যাশ টক পডকাস্ট থেকে দাবি করতে পারি যে ইন্ডিয়াকে বাদ দিয়ে আমরা একটা সার্ক করি। ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ার মতো থাকো, আমরা বাকিরা মিলে আমরা একটা সার্ক গঠন করি। আমাদের একটু রেকর্ড শেষ করতে হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, এই বলে আমার আসলে আলাপটা এখানে আমি শেষ করতে চাই। একটা আলাপ দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের জনসংখ্যা তো বেশি কেন, খুবই ছোট্ট করে বলবো আমি এটা, কারণ বাংলাদেশের মানুষ মাইগ্রেট করতে পারে না। আমরা জানি যে বাংলাদেশে একসময় ব্রিটিশ আমলে ব্রিটিশ লুকাইছে স্ট্যাট, কিন্তু এটা আসলে মোটামুটি প্রুভেন বিয়ন্ড ডাউট যে 1957 থেকে 1857 মধ্যে যে পরিমাণ দুর্ভিক্ষ হয়েছে 100 বছর, আমাদের জনসংখ্যার জিন পুল থেকে 90% জিন হারাই গেছে। তো আমাদের ওখানে প্রচুর ম্যাস মাইগ্রেশন হয়েছে, তেলেঙ্গানা থেকে লোকজন আসছে তখন,
যাদের কিছু ভাষার মধ্যে আমাদের কিছু প্রমাণ রয়ে গেছে, আমাদের যে কি হইছে, এই যে এই টোনগুলো হচ্ছে আসলে আসছে তেলেঙ্গানা থেকে। এটা আমি আরেক পডকাস্টে জানাবো রে, এটার বিশাল হিস্ট্রি আছে। আমাদের এখানে এরকম প্রচুর ম্যাস মাইগ্রেশন চলছে সবসময়। বাংলাদেশ হওয়ার পর, পাকিস্তানের হওয়ার পরই 47 সাল থেকে আমরা মাইগ্রেট করতে পারি না। আমরা তো অনেক উর্বর। মানে লাস্ট মাইগ্রেশন হয়েছে বিহারিরা ঢুকছে প্রচুর পরিমাণে, এইটুকুই লাস্ট মাইগ্রেশন। বিহারি আর কতই বা ঢুকছে, কয় লাখই বা। রোহিঙ্গারাও তো মাইগ্রেট করলো। হ্যাঁ রোহিঙ্গা, কিন্তু রোহিঙ্গারা আমরা তো মিশে যেতে মাইগ্রেট পারে না। করতে পারি না। আমি আসতেছি ওখানে, আমরা তো মাইগ্রেট করতে পারি না। তো সার্ক বানায় একটা ভিসা ফ্রি ইন্ডিয়ান ইউনিয়নের তো ভালো, সমস্যা না। আই উড পার্সোনালি প্রেফার এ সার্ক যেখানে দিল্লি টিল্লি নাই, কিন্তু কেরালা আছে, তামিলনাড়ু আছে, শ্রীলঙ্কাও আছে, সবাই আছে। এবং ইন দ্য এন্ড আমি আসলে চাই যে ইন্ডিয়ার ম্যাপ, বাংলাদেশের হিসাব আলাদা, বাংলাদেশের নিজস্ব একটা ইতিহাস আছে। আমি যে সবসময় বলি 71 আছে, 24 আছে, আমাদের দুইটা বড় বড় সিগনিফিক্যান্ট ঘটনা আছে। কিন্তু ওইটা বাদ দিলে বাকি ইন্ডিয়ার যে ম্যাপ, ওদের কোনো কমন হিস্ট্রি নাই। আমি সরি আপনাদের, মানে আমি ভারতবাসীদেরকে বলতেছি যে অল ইউ গাইজ হ্যাভ ইজ দিস রেফারেন্স টু আম্বেদকর এন্ড হিজ কনস্টিটিউশন, দ্যাটস প্রবাবলি দ্য অনলি কমন হিস্ট্রি ইউ হ্যাভ। বলিউড আর ক্রিকেট, এই দুটো জিনিস। বলিউড মরে গেছে, বলিউডের মুভি কেউ দেখে না, তামিলনাড়ুর লোকজন তো একেবারেই দেখে না। আইপিএল দিয়ে টিকছে আর কি। আইপিএল আর আম্বেদকর কনস্টিটিউশন, আম্বেদকর কনস্টিটিউশনের মতো এই ইউরোপের এর চেয়ে বড় জিনিসপত্র আছে। কিন্তু সাউথের লোকজন কতটুকু ক্রিকেট দেখে আমার সন্দেহ আছে। এনিওয়ে ওটা দেখেন। তো আর সবচেয়ে কম দেখে হচ্ছে নর্থ ইস্টের লোক, নর্থ ইস্টের লোক, তারা ফুটবল খেলে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার কমন হিস্ট্রি অনেক কম। কমন হিস্ট্রি জায়গা থেকে আই প্রেফার যে পাকিস্তানটা অ্যাটলিস্ট 2 টুকরা করুক, অ্যাটলিস্ট বালুচিস্তানটা সরে যাক, ইন্ডিয়াও নিজের মতন করে সবাইকে একটু একটু করে কোস্ট দিয়ে কি করা যায় করুক, ফর দ্য গ্রেটার গুড। কারণ দ্য গ্রেটার গুড ইজ দ্যাট বাংলাদেশ একটা 1,47,570 55,000 বর্গ মাইলের দেশটা ভারতের দ্বারা বেষ্টিত হয়ে দিল্লি ষড়যন্ত্রের শিকার হয়ে যেভাবে ক্রমাগত নাস্তানাবুদ হয়, এটা থেকে যত দ্রুত আমরা বাইরে হতে পারি তত আমাদের জন্য মঙ্গল। এইটা বলে শেষ করা।